কি ব্যাপার, দেখে কি মনে হচ্ছে প্রথমে এতগুলো বই নিয়ে আসছি কেন? আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই মহা গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকের ক্লাসে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব? যেহেতু দেখতে পাচ্ছ হাতে একটা গল্পের বই এবং একটি পাঠ্য বই, যে পাঠ্য বইটা পড়তে আমাদের সবার খুব বেশি বোর লাগে, এই পাঠ্য বইটা সাহিত্যের অংশ নাকি গল্পের বইটা সাহিত্যের অংশ, এই জিনিসটা নিয়ে মূলত আমরা আজকের ক্লাসে বড় রকমের একটা ডিসকাশন করব। তো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস। এন্ড আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। গতকালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো কারা কারা আমার ভিডিওটা দেখেছো এবং দেখে আজকের ক্লাসটাতে বুকিং করে জয়েন করেছো, একটু কাইন্ডলি এটা জানাও। এবং ভিডিও দেখার পরে তোমরা যদি কেউ গল্প প্রবন্ধটা একটা বারের জন্য রিভাইজ করে থাকো, তাহলে এই স্মার্ট বোর্ড থেকে তোমরা একটা ভুল খুঁজে পাবা। আমাকে একটু জানাও তো এখানে ভুলটা কোন জায়গায়, আমি একটু দেখি আমাদের ব্রিলিয়ান্ট বাচ্চারা ভুলটা খুঁজে পায় কিনা। এবং এর ফাঁকে আমি তোমাদের যে যারা আমাদের ক্লাসে জয়েন করছো তাদের সাথে একটু কথাবার্তা বলবো, এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, আমি তাদের কমেন্ট গুলো পড়বো। তোমরা একটু জানাও যে ভুলটা কোথায়। ঠিক আছে, আমার সাথে আব্দুল আহাদ জয়েন করেছে, স্নাতা জয়েন করেছো, আমার সাথে জুফিয়া আক্তার জয়েন করেছো, শরীফুল জয়েন করেছো, তারপর মুনতাসির বলছে ভিডিও দেখছে, ভেরি গুড। তাহলে বলো ভুলটা কোথায়? বোর্ডে একটা ভুল রেখে দিয়েছি তোমাদের জন্য আজকে। ঠিক আছে, হুমায়রা জয়েন করেছে, হাফসা জয়েন করেছো, প্রীতম দাস জয়েন করেছো, ফ্লোরা চলে আসছে আমাদের সাথে। তারপর হচ্ছে তারান্নুম বলতেছে দেখেছি ভাইয়া, হ্যালো তারান্নুম। আদিবা জয়েন করছে আমাদের সাথে। ফারিয়া বলতেছে সাহিত্যে খেলা। ও, সাহিত্যে কি খেলা? কি ভুল বুঝলাম না। আচ্ছা, এরপর দেখি রামিম রাজ জয়েন করেছে আমাদের সাথে, হৃদয় জয়েন করেছো, তারপর হলো অনু অনু জয়েন করেছো, তারপরে তবে শিফা বলছে সাহিত্যে খেলা হবে, আব্দুল আহাদ বলছে সাহিত্যে হবে। আরে বাবা, আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো তো মানে খুব ভালোভাবে পারফর্ম করতেছে। এবার আমি কেন আজকে পাঠ্য বইটা সাথে আনছি, পাঠ্য বইটা আনার অন্যতম উদ্দেশ্য হলো তোমাদেরকে এই ভুলটা দেখিয়ে দেওয়া। তোমরা যারা ক্লাসে আজকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছো, তাদেরকে প্রথমত জানাই অভিনন্দন অথবা কংগ্রাচুলেশনস। আমরা যদি সাহিত্যে খেলা এই পার্টটার দিকে চলে যাই, এটা তোমাদের পাঠ্য বইয়ের কত নাম্বার পৃষ্ঠা? 40 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। ঠিক আছে, আমি একটু 40 নাম্বার পৃষ্ঠায় যাচ্ছি। তোমাদের বই আছে না হাতের কাছে? বইটা খুলো, সবাই বই খুলো। আমি টিচার হয়ে বই নিয়ে আসছি আর আপনারা এখনো কোনো বই নিয়ে আসেন নাই, এটা কোনো কথা? দ্রুত বইটা খুলেন। বইটা খোলার পরে আপনারা সবাই বইটা দেখেন। আমি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এবার তাও বলি, এখানে দেওয়া আছে সাহিত্যে খেলা। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমাদের এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার নাম কি? এই প্রবন্ধটার নাম কিন্তু সাহিত্যে খেলা। এবং আমি এই জিনিসটা জানি তোমরা যাতে আজকের ক্লাসের শুরুতে এই জিনিসটা দেখে একটা রিয়েলিটি চেক খাও এবং পরবর্তীতে সবসময় জিনিসটা মনে রাখো। কারণ যখন সৃজনশীল লিখবা, সাপোজ লিখছো সৃজনশীলে উদ্দীপকের সাথে আলোচ্য সাহিত্য খেলা প্রবন্ধের সাদৃশ্য রয়েছে, তখনই তো টিচার নাম্বার কেটে দিবে। আরে সাহিত্য খেলা নামে তো কোনো প্রবন্ধই নেই, রয়েছে সাহিত্যে খেলা। সো এখানে আমরা যে এটা রয়েছে, এই এটা নিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাই ক্লাসের স্টার্টিং এ কিন্তু তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো বিষয়টা কাইন্ডলি জানাও কমেন্ট সেকশনে। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে আমরা কই পরিচিতি পড়বো, পাঠ পরিচিতি পড়বো, মূল প্রবন্ধ পড়বো, এন্ড অবভিয়াসলি আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করবো, রাইট? এবার কথা হচ্ছে, আমরা যে আজকের ক্লাসের মধ্যে এত কিছু করব, ক্লাসের মধ্যে কি পুরা প্রবন্ধটা শেষ হবে? মনে হয় না পুরা প্রবন্ধটা শেষ হবে। আজকের ক্লাসে আমরা প্রবন্ধের মোটামুটি ইম্পর্টেন্ট যে পার্ট গুলা সবই তোমাদেরকে দেখিয়ে দিব। বাট আমাদের পেইড ক্লাসে কিন্তু সামনের সপ্তাহে, সামনের সোমবারে সাহিত্য খেলা এই যে তোমার প্রবন্ধটি পড়ানো হবে। সো আজকের ক্লাসের পরে যারা যারা আমাদের পেইড কোর্সে এনরোল করবা, তারা কিন্তু আগামী সোমবারে সাহিত্য খেলার মূল ক্লাসটা কিন্তু পেয়ে যাচ্ছ।
ওকে ডান। দেখি তারান্নম হুমায়রা জয়েন করেছো। স্বপন বলছে এরা তো আমার বইয়ে নেই। স্বপন তোমার বই 40 পৃষ্ঠা না থাকলে বুঝে নিতে হবে এরা তোমার পুরনো বই। ফাইজা জয়েন করেছো আমাদের সাথে, সামিয়া জয়েন করেছো, তারপর দেখি জিসান শিকদার জয়েন করেছো, সিনা জয়েন করেছো, আব্দুল জব্বার। হ্যাঁ অবভিয়াসলি সিলেবাসে না থাকলে কেনই ব্যাপার আছে তাই না বলো। সুলতানা জয়েন করেছে আমাদের সাথে, তারপর হচ্ছে নিহাদ জয়েন করেছে আমাদের সাথে, আমাদের সাথে সঞ্জিদা জয়েন করেছো। ওকে, মোটামুটি অনেক স্টুডেন্ট আজকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে। তাহলে দেরি না করে আই থিঙ্ক আমরা ক্লাসটা স্টার্ট করি। ক্লাসের শুরুতে একটু আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিতে চাচ্ছি। আমি হচ্ছে তোমাদের ফারসিন ভাইয়া। বর্তমানে আমি 10 মিনিট স্কুলে পড়াশোনা পড়াচ্ছি তোমাদেরকে, প্রায় হলো কি বিগত 5 বছরের ধরে, মানে 5 বছরের বেশি সময় ধরে 10 মিনিট স্কুলে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তার পাশাপাশি আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাচ্যের অক্সফোর্ডের একজন মাস্টার্স স্টুডেন্ট। সো হোপফুলি যারা যারা পেইড ব্যাচ আছে তারা সবাই আমাকে চিনো, ওদের কাছে পুরানো হয়ে গেছি। বা যারা যারা আমাদের নতুন স্টুডেন্ট আজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ক্লাস করছো, তাদের কাছে কিন্তু আমি একদমই নতুন শিক্ষক এবং আশা করছি আমার কাছ থেকে অনেক কিছু কিন্তু তোমরা শিখতে পারবে আজকে। ওকে ডান, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। সো ফার্স্টে আমি দেখি যে সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা এই যে প্রবন্ধটি রয়েছে আমাদের, প্রথমত হলো যে এই যে আমার বানানোর যে ইস্যুটা, এই কার্ডটা নিয়ে খেলা থাকতে হবে। এবার দেখি, বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক ছিলেন প্রমোদ চৌধুরী। বাবারা একটু শোনো, চলিত গদ্য রীতি মানে কি? এই যে আমি তুমি আমরা যে টপিকে হচ্ছে গিয়ে কথা বলি, এই যে ভাষায় আমরা কথা বলি, এটা হচ্ছে তোমার চলিত গদ্য রীতি, অর্থাৎ চলিত ভাষায় কথা বলি। বাট আমি যদি এভাবে কথা বলতাম, আগামী সোমবার হইতে তোমাদের জন্য সাহিত্যে খেলা প্রবন্ধটি পাঠ করানো হইবে এবং এই সাহিত্যে খেলা প্রবন্ধটি এতই গুরুত্বপূর্ণ যে পরবর্তী যে কোনো পরীক্ষাতে এটার আসার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাইবে। এই যে হইবে, পাইবে, খাইবে, যাইবে, এভাবে যখন কথা বলি তার মানে এটা সাধু ভাষা। এবং আগেরকার দিনে যে জিনিসটা হতো, মানুষজন মনে করতো যে কোনো প্রকার গদ্য বা গল্প এটা হচ্ছে কি শুধুমাত্র শিক্ষিত লোকদের জন্য এবং এটা সকল মানে নর্মাল পিপলদের জন্য না, শুধুমাত্র এলিট ক্লাস যারা রয়েছে এলিট ক্লাসের জন্য বা ধনী শ্রেণীদের জন্য। তাই দেখা যেত যে এ ধরনের গল্প বা প্রবন্ধ সাধু ভাষায় লেখা হইতো। বাট প্রমোদ ভাই এসে ভাবলেন এগুলা সবার জন্য কেন না, আমি তাহলে সবাইকে শিক্ষার আলো দ্বারা আলোকিত করতে পারতেছি না। এই যে বিষয়টা, এই বিষয়টা অ্যাকচুয়ালি মাথায় রেখে প্রমোদ চৌধুরী কি করলেন, তোমার আমার যে মুখের ভাষা চলিত রীতিতে ভাষা, সেই চলিত রীতিটা মূলত প্রবর্তন করলেন, এটা এখানে বলা হচ্ছে। এরপর দেখি, পরিশীলিত বাঘ বৈদগ্ধ্যময় রম্য রচনায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। পরিশীলিত বাঘ বৈদগ্ধ্যময় মানে কি? পরিশীলিত মানে সুন্দর, পরিশীলিত মানে সুন্দর প্লাস মার্জিত মানে ভদ্র সভ্য। ওকে, বাক বৈদগ্ধ মানে বৈদগ্ধ্যময়তা মানে কি? বাক পটু, বাক পটু বা সুন্দরভাবে কথা বলতে পারে এমন। রম্য রচনা, সরি রম্য রচনা মানে কি? কমেডি। সিদ্ধহস্ত, সিদ্ধহস্ত মানে পাকা বা এক্সপার্ট। এখানে অনেকগুলো কঠিন কঠিন শব্দ ছিল, প্রত্যেকটা শব্দের কিন্তু অর্থ আজকে হলো গিয়ে বলে দিলাম, ঠিক আছে? গেল। তার বহু রচনা প্রকাশিত হয়েছে বীরবল ছদ্মনামে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই আমার পুরনো স্টুডেন্টরা বলো, যারা আজকে নতুনরা আসছে, ভিভিআইপি মানে কি? পুরনোরা যদি না বলতে পারো তাহলে হচ্ছে আমি বুঝবো পুরনোরা আমার ক্লাস মনোযোগ দিয়ে করো না, তাই নতুনরা আসবে ওদেরকে আমি আরো বেশি ভালো করে পড়াবো। এই পুরনোরা একটু বলতো আমাদের হচ্ছে এই ভিভিআইপি মানে কি? ভিভিআইপি মানে কি বল একটু, ভিভিআইপি মানে কি? হ্যাঁ, এই তো হাবিবুর রহমান কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে, বাট তার আগে বলো ভিভিআইপি মানে কি? ভিভিআইপি, ভিভিআইপি মানে কি? দেখছো আমাদের হলো গিয়ে কি বলে
পুরনো স্টুডেন্টরা কিন্তু বলতে পারতেছে না ভিভিআইপি মানে কি। আচ্ছা তোমরা বলতে থাকো, এর মধ্যে আমি বলে দিই ভিভিআইপি মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্সোনাল জায়গায় প্রশ্ন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এইটা হচ্ছে ভিভিআইপি বীরবল। এই যে তোমাদের জন্য এই ক্লাসের টাইটেল কি, এক ক্লাসে 11 নাম্বার কনফার্ম, একটা সৃজনশীলের ক তোমাদেরকে জানাই দিলাম। যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন এই কোশ্চেনটা হয় সৃজনশীলের কতে, না হয় এমসিকিউতে আসবে যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি। ছদ্মনাম হচ্ছে বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি, বীরবল। আবার বলো, ছদ্মনাম বীরবল। কার ছদ্মনাম, প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। ঠিক আছে, আগাই। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হচ্ছে সবুজ পত্র। পত্রিকাটি ছিল তারই সম্পাদিত এবং রবীন্দ্রনাথ সহ সমকালীন বিখ্যাত মননশীল। মননশীল শব্দটির অর্থ কি, যারা হচ্ছে তোমার সৃজনশীল রয়েছেন কিংবা হলো সমসাময়িক যে পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছেন, লেখকদের অনেকেই ছিলেন এই পত্রিকার লেখক। ঠিক আছে, সো এখানে হচ্ছে কি আমরা কি দেখতে পাই, দুটা হলো কি আছে আমাদের আজকের ক্লাস ভিভিআইপি। একটা তো ভিভিআইপি তোমাদেরকে দেখিয়ে দিলাম বীরবল, ভিভিআইপি 1। আরেকটা ভিভিআইপি হচ্ছে তোমার সবুজ পত্র। এই বাচ্চারা ভিভিআইপি গুলা যদি তোমরা হলো না লিখছো খাতায়, আমি খুবই কষ্ট পাবো। অনেক কষ্ট করে কিন্তু এটা দাগাই দিচ্ছি। ঠিক আছে, একটা ভিভিআইপি কি বীরবল, আর একটা ভিভিআইপি হচ্ছে তোমার সবুজ পত্র। বীরবল কে লিখেছে, বীরবল কার ছদ্মনাম, প্রমোদ চৌধুরী। সবুজ পত্র কার পত্রিকা, প্রমোদ চৌধুরী। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ডান 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 ডান। আই থিঙ্ক আমরা সবাই ঝাক্কাস বুঝতে পেরেছি। ঠিক আছে, আগাই সামনের দিকে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি কই পরিচিতির মধ্যে রয়েছে তার গদ্য সুরের নিদর্শন। তার কিছু গদ্য রয়েছে, যেরকম চারিয়ারি কথা, বীরবলের হালখাতা, রায়তের কথা। রায়তের কথা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তার রচিত গদ্য। ঠিক আছে, এই গদ্যটার নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই গদ্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার গল্পগ্রন্থগুলো ও সনেট 50 কাব্যগ্রন্থ ক্রমে গল্পকার ও সনেটকার হিসাবে বাংলা সাহিত্য তাকে বিশিষ্ট আসন দিয়েছেন। প্রমোদ চৌধুরী পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি 1968 সালে যশোরে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় মূলত 1946 সালে। কত সালে তার মৃত্যু হয়, তার মৃত্যু হয় 1946 সালে। ঠিক আছে, 68 তোমার সরি ভুল বললাম, এটা হচ্ছে তোমার তিনি মৃত্যুবরণ করেছেন হলো 1946 সালে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ডান। আচ্ছা, তোমাদের বইতে এখানে একটু প্রিন্টিং একটা মিস্টেক আছে, যেমন সেম মিস্টেকটা এখানে উঠে গেছে। দেখো, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস হচ্ছে তোমার পাবনা জেলার হরিপুর গ্রামে। তিনি 1968 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন তোমাদের বইতে দেওয়া, এন্ড মৃত্যু হলো 1946 সালে। তার মানে জন্মানোর আগে মারা গিয়েছেন, তাই না? বিষয়টা খুবই হাস্যকর হয়েছে। এক্সাক্ট ডেটটা তোমাদেরকে আমি এখনই জানাচ্ছি। ওকে, সবাইকে এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু সবাই বুঝতে পেরেছো? ওকে, এবার একটু দেখো, এটা আসলে 1968 হবে না, এটা হবে 1868। আমরা সবাই বইয়ের দিকে তাকাই, বইতে কিন্তু হলো গিয়ে একটা ভুল আছে। ঠিক আছে, এটা আনসার হবে 1868। ওকে, পাবনার সবগুলাই পাগল। আরে ইসরাফিল সেরা একটা কথা বলেছে দেখি। হ্যাঁ, এমনই পাগল যে তোমার সব তারিখ উল্টে পাল্টে দিয়েছে। ঠিক আছে, 1868 হবে। হ্যাঁ, আমি তো জানি, তাই একটু শিওর হয়ে নেওয়াটা জরুরি না। 1868 সালে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 1946 সালে। সবাই ক্লিয়ার? আমরা জন্মের আগে উনি মারা যাননি, আগে জন্মগ্রহণ করেছেন, তারপর মারা গিয়েছেন। আচ্ছা, আমরা কি এতটুকু বুঝতে পারছি? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, আজকে যারা যারা আমাদের সাথে রয়েছে তার মধ্যে কারা কারা হচ্ছে কি আমাদের মানে পেইড ব্যাচের স্টুডেন্ট না কারা, যারা আমাদের পেইড ব্যাচে পড়ো না এমন স্টুডেন্ট কারা, একটু হাত পা তুলো তো। সামিয়া আক্তার বই নাই, সামিয়া আক্তার জন্য অন্য একটা জিনিস আছে আমার কাছে। আহা,
ঠিক আছে, দেখি আমাকে একটু বলো তো কারা কারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না কারা? যারা যারা না তারা বলো যে আমি দিয়ে এখন কমেন্ট করে ভাসিয়ে দাও। আচ্ছা, পেইড ব্যাচের স্টুডেন্ট না কারা? পেইড ব্যাচেস, আচ্ছা দোলামণি বলছে আমি নিউ। হ্যালো দোলামণি, ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আচ্ছা, পেইড ব্যাচের স্টুডেন্ট না কারা? চম্পা তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট আমি জানি। আচ্ছা, নওশিন, মাহবুবা, মেহরাব, নিহাদ, মারিয়াম, তারপর আবুল, সুলতানা, তারপর খুশি, একজন নিউ ইউজার রয়েছে। আচ্ছা, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো আছে, বাট যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না তাদের জন্য কিন্তু আজকে আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সারপ্রাইজটা কি একটু তাহলে বলি নাকি পরে বলবো? এখন বলবো নাকি পরে বলবো? এই মানুষজন, সারপ্রাইজটাকে এখন বলবো নাকি একটু পরে বলবো? আচ্ছা, আমি কিন্তু আগে গতকালকে ভিডিওতে বলছি আজকে ক্লাসও হবে, ক্লাসে মজাও হবে, দুইটা জিনিসই কিন্তু আজকে ক্লাসে আমরা করব, ঠিক আছে? সো এক বলো হ্যাঁ ভাইয়া, পোল দিব গোলাম রিয়াজ, ক্লাসের 1 ঘন্টা হয়ে যাবার পরে পোল দিব বাবা, কারণ ক্লাসের একটা ডেকোরাম থাকে, আমার ডেকোরাম মেনটেন করতে হবে। একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটাকে এখন দিব তোমাদেরকে না পরে দিব? একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটাকে এখন দিব নাকি পরে দিব? ওকে, এখন বলেন। হাইবুর রহমান বলছে, রিয়া বলতেছে এখন। সবাইকে এখনের দলে দেখি, ঠিক আছে। এখনের দলের জন্য সারপ্রাইজটা হচ্ছে ফাইনালি 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 আমাদের প্রিন্টেড লেকচার শিটটা হাতে চলে এসছে। এন্ড ফাইনালি আজকে আমি আমার কপিটা পাইছি। আমার কপিটা দেখে আমার খুব ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে কি, প্রিন্টেড লেকচার শিটে বাংলা প্রিন্টেড লেকচার শিটে তোমার টোটাল পেজ সংখ্যা কত জানো? দাঁড়া একটু দেখি। এত এত পেজ, টোটাল পেজ সংখ্যা হচ্ছে 818। 818 হচ্ছে গিয়ে আমাদের টোটাল পেজ সংখ্যা, এবং 818টা পৃষ্ঠা আমার নিজের হাতে লেখা। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক প্রাউডের। পাশাপাশি এটাই, যদি কোনো জায়গায় ভেতরে কোনো ভুল টুল থেকে থাকে সেই ভুলটাও তাহলে আমার জন্য হয়তো হয়েছে, বাট ছোটখাটো যে ভুলগুলো রয়েছে ওগুলাকে যদি আমি ইগনোর করি তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই যে হলো গিয়ে বইটা, এই বইটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্প করবে। কে জানি বলতেছিল, সামিয়া মোস্ট প্রবাবলি, সামিয়া বলতেছিল যে ভাইয়া বই তো পাই নাই। সামিয়া, বই না পাও, আমাদের কোর্সে যদি এনরোল থাকো আর যদি এই বইটা হাতে থাকে, আই থিঙ্ক মোটামুটি হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? সো এই যে বইটা রয়েছে আমার মাথার উপরে, আজকে হলো আজকে বইটা আসছে, তো এই বইটা আসার পরে আমি আর ফারহান ভাই এরকম করতেছিলাম যে এই বইটা নিয়ে বেশি না 10 দিন যদি এরকম ব্যায়াম করি, সুন্দর মতো বাইসেপস বের হয়ে যাবে, বা হচ্ছে তোমার দেখা যাবে যে আমাদের হলো সবার বডি বিল্ডিং হয়ে গেছে। আচ্ছা, সো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের প্রিন্টেড লেকচার শিটটা। তোমরা যারা যারা হচ্ছে গিয়ে আমাদের কোর্সে আছো তারা তো হচ্ছে গিয়ে পাচ্ছই, মানে মোটামুটি এটা হলো ডেলিভারির মধ্যে রয়েছে। আজকে যেরকম আমারটা হলো আসছে, বাকিরা হচ্ছে খুব দ্রুতই হলো পেয়ে যাবে, মানে ইটস অন ওয়ে, রোলিং ওয়েতে হচ্ছে, তো বাকিরা হলো পেয়ে যাবা। বাট যারা যারা হচ্ছে কি এই বইটা হলো নেও নাই বা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করো নাই, তাদের জন্য হচ্ছে আমি একটা জিনিস তোমাদেরকে এখন দেখাই দিই, ঠিক আছে? আমি একটু চলে যাই আমাদের হলো ওয়েবসাইটে। আমরা একটু আমাদের ওয়েবসাইটে হচ্ছে গিয়ে যাব। সো এখানে ওয়েবসাইটে গিয়ে ফার্স্টে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা হলো কি লিখবো, 10 মানে 10ms লিখবো। 10ms লিখলেই কিন্তু দেখা যাবে যে ওকে, 10ms লিখলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস হচ্ছে গিয়ে চলে আসবে, ঠিক আছে? এই ইন্টারফেসে আসার পরে আমরা যে কাজটা করব, দেখো ক্লাস 6 থেকে 12 আছে না, এটা প্রেস করব। এটা প্রেস করে এইচএসসি তে যাব। যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দাও, তাই হচ্ছে কি তোমরা এইচএসসি সেগমেন্টে যাবা। এইচএসসি সেগমেন্টে যাওয়ার পরে একটু একটু করে নিচে যাবা। তোমাদের সিনিয়র ব্যাচদের কিছু কোর্স দেখতে পাচ্ছি, এইচএসসি 25, আরেকটু নিচে যাই, এই তো এইচএসসি 26। এইচএসসি 26 বাংলা কোর্স কোথায়? বাংলা 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 বাংলা, হ্যাঁ হ্যাঁ, বাংলা কোর্স কোথায়? বাংলা কোর্স পাই না কেন? আছে তো, হ্যাঁ আছে। এই হচ্ছে গিয়ে আমার বাংলা কোর্সটা, ঠিক আছে? আমি তাহলে এই যে বাংলা কোর্সে হচ্ছে কি ঢুকি।
সো ঢোকার পরে এখানে কিন্তু আমার সবকিছু চলে আসছে যে ফারহান সাকিব ভাই কয়দিন আগে ক্লাস নিছে, মানুষের 8 বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা, যে আমি ফার্স্ট সিম হ্যালো 4 বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা, বাট আলটিমেটলি কিন্তু 5 বছরটা কিন্তু 5 বছর আমার হয়ে গেছে। সো এরপর দেখি এই যে তোমার ডান পাশে এখানে গেলে কোর্সটি কিনুন এই পার্টটা রয়েছে। সো এটা আমি প্রেস করব। এটা যদি হচ্ছে প্রেস করি তখনই তোমাদেরকে দুইটা অপশন দেখাবে। একটা অপশন হচ্ছে বাংলা ব্যাচ 1 সম্পূর্ণ সিলেবাস এবং লেকচার শিট। যারা যারা লেকচার শিট সহ কোর্সটা কিনবা তারা হচ্ছে গিয়ে 2500 টাকা দিবা, আর যারা যারা লেকচার শিট ছাড়া বইটা কিনবা তারা হচ্ছে 2000 টাকা দিবা। তার মানে তোমাদের আসলে শুধুমাত্র যে লেকচার শিট রয়েছে, লেকচার শিটের দামটা আসলে 500 টাকা। সো যারা যারা লেকচার শিট সহ হচ্ছে কোর্স কিনবা তারা 2500 টাকা, লেকচার শিট ছাড়া কোর্স কিনলে 2000 টাকা। আমার মতে যারা কোর্সটাই কিনছো সেখানে অবভিয়াসলি লেকচার শিট সহ কোর্সটা নিয়ে নেওয়া বেটার, এতে করে কিন্তু আসলে তোমাদেরই লাভ হবে। ঠিক আছে, সো সাপোজ লেকচার শিট সহ আমি হলো এবার এগিয়ে যাই সামনের দিকে। এই যে এগিয়ে যান অপশনটা হলো প্রেস করলে এখানে কিন্তু আমার মোটামুটি সব চলে আসে। এরপর দেখি আমি কোন হলো প্রোমো কোড, একটা প্রোমো কোড দেখি কাজ করে কিনা। সো যদি কাজ করে তাহলে খুব ভালো। আচ্ছা দেখি সাবমিট, আচ্ছা না এটা হলো হচ্ছে না। সো এটা যদি হতো তাহলে তো খুব ভালোই হতো। সো যাই হোক, এখানে হচ্ছে তোমার যে প্রোডাক্টটা রয়েছে এই 2500 টাকার প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে তুমি যদি নাও তাহলে কিন্তু যে বাংলা লেকচার শিটটা কিন্তু এখানে মূলত দেওয়া আছে। ওটা প্রেস করলেই তোমরা যে পরবর্তী যে তোমার মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল নাম্বার দিয়ে কিন্তু কাজ করতে পারবা। তার মানে যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি আমাদের যে নতুন পাঠ্য বইটা বের হয়েছে, তোমাদের সাহিত্য পাঠ যে বইটা, এই বইটা কিন্তু বের হয়েছে 2024 ডিসেম্বরে। তার মানে তোমাদের একদম আপডেটেড যে বই, আপডেটেড বইয়ের একদম ইনস্ট্যান্ট যে ব্যাখ্যা সহ আমাদের কিন্তু এই লেকচার শিটটা বেসিক্যালি নেওয়া হয়েছে বা বানানো হয়েছে। তাই আশা করছি তোমরা যারা এই লেকচার শিটটা নিবা, বাজারে কিন্তু এখনো তেমন কোনো গাইড এসে পৌঁছায় নাই, এই লেকচার শিটটা যারা নিবা তারা কিন্তু সবকিছু হলো পেয়ে যাচ্ছ। এটার মধ্যে হলো তোমার অনেক কিছুই রয়েছে, যেরকম বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন রয়েছে, বোর্ডের প্রশ্ন রয়েছে, এন্ড প্র্যাকটিস প্রশ্ন তো রয়েছে। ওকে ডান। সো মোটামুটি এতটুকুই। এবার তাহলে চলো আমাদের মূল ক্লাসের মধ্যে আবারও ব্যাক করে ফেলি। ঠিক আছে, আগে সাহিত্য খেলার মধ্যে এবার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে রোদ্দার বিষয়টা রয়েছে, রোদ্দা। ওকে দেখি এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো ফ্রাঁসোয়া অগাস্ট রোদ্দা। সো বেসিক্যালি ওনার নাম হচ্ছে গিয়ে ফ্রাঁসোয়া অগাস্ট রোদ্দা। এই যে অগাস্ট হলো গিয়ে রয়েছে, সে অগাস্ট নামে কিন্তু আমরা হলো গিয়ে অনেকে চিনি। এরপর দেখি রোদ্দা 1840 থেকে 1917 বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর। তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নরকের দুয়ার, বার্গাস অফ ক্যালে, অন্যান্য অবিনশ্বর কৃতি চিন্তাবিদ, অ্যাডাম ইভ। তিনি ভিক্টর হুগো, বালজাক, বার্নার্ড শ প্রমুখ বিখ্যাত সাহিত্যিকদের প্রতিকৃতি নির্মাণ করেছে। তো বেসিক্যালি ফ্রাঁসোয়া অগাস্ট রোদ্দা তিনি কে ছিলেন? তিনি ছিলেন আসলে একজন তোমার সাহিত্যিক। এই সাহিত্যিকের কিছু এক্সাম্পল এখানে আনা হয়েছে, দেখে তার নামটা এখানে মূলত দেওয়া হচ্ছে। ওকে ডান। সালমা বলতেছে ভাইয়া আমি তো ভর্তি হওয়ার সময় লেখা সহ ভর্তি হয়েছিলাম না, তোমাদের কিন্তু আর এই জিনিসটা মানে রিপিটেডলি কিনতে হবে না। ঠিক আছে, এরপর দেখি শিব। শিব মানে হচ্ছে মূলত মহাদেব, মঙ্গলকারী দেবতা। ইতর মানে হচ্ছে কি নিচ, অধম। এখানে আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে? নগণ্য অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ইতর অর্থ কি? নিচ। এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? তোমার নগণ্য অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, আগে সামনের দিকে কলা রাজ্য। কলা রাজ্য এটাকে আমরা একটা ভাঙ্গি। ঠিক আছে, একটা হলো গিয়ে কলা এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার রাজ্য।
এই যে কলা রয়েছে, কলা দিয়ে কি বোঝানো হয়? কলা দিয়ে বোঝানো হয় তোমার শিল্পকলা বা যাবতীয় যে তোমার শিল্পী রয়েছে বা হলো গিয়ে শিল্পর এই বিষয়টা, এটা এখানে মূলত তুলে ধরা হচ্ছে। আর এরপরে হচ্ছে যদি হলো গিয়ে চিন্তা করি রাজ্য, রাজ্য মানে দিয়ে তোমার পরিমণ্ডল বা চারপাশের যে বিষয় সেটা বোঝানো হচ্ছে। তার মানে কলা রাজ্য বলতে শিল্পের দুনিয়ায় যে রাজ্যটা রয়েছে বা সেখানে যে তোমার পারিপার্শ্বিক অবস্থাটা রয়েছে সেটা এখানে মূলত বলা হচ্ছে। এক কথায় শিল্পীর বিষয়টা এখানে মানে শিল্প সাহিত্য এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এবার একটু কয়েকটা কমেন্ট দেখি। আচ্ছা, যেরকম আচ্ছা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা ভাইয়া, এই বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে আগামীতে? না, কোনো বাইরের লাইব্রেরিতে না, আমাদের ওয়েবসাইট থেকে নিতে হবে। ঠিক আছে, ডান। এরপর হচ্ছে ঠিক আছে, মোটামুটি আই থিঙ্ক সবার কোশ্চেন গুলো হলো আমি পেয়ে গেছি, আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আগাই তাহলে সামনের দিকে। এরপর পরবর্তী সময় যেটা এখানে বোঝানো হচ্ছে অবতীর্ণ। অবতীর্ণ মানে কি? অবতীর্ণ মানে হচ্ছে কি তোমার দেখি অবতীর্ণ মানে কি, আমি কি বলি, কোনো কিছু অবতীর্ণ হয়েছে মানে নিচের দিকে নেমে এসেছে। এই যে তোমার নেমে আসার বিষয়টা, এটাকে অবতীর্ণ বলে। এবার এখানে যে জিনিসটা হলো গিয়ে তোমার ব্যাখ্যা করা হচ্ছে, অবতার হিসাবে মানুষের মূর্তিতে নেমেছে এমন বা নেমে আসা। অবতীর্ণ মানে মূলত নেমে আসা, বাট এখানে অবতার বা ফেরেশতা বা অ্যাভাটার যে বিষয়টা রয়েছে ওটা নেমে আসছে, এই জিনিসটা এখানে মূলত বলা হয়েছে। এরপর দেখি মর্তবাসী। মর্ত মানে কি? মর্ত শব্দটার মানে হচ্ছে তোমার মূলত পৃথিবী। মর্ত শব্দটার মানে হচ্ছে তোমার পৃথিবী, আর বাসী মানে হচ্ছে পৃথিবীর অধিবাসী বা যারা হচ্ছে পৃথিবীতে বসবাস করতেছে হলো এরকম। আচ্ছা, একজন হচ্ছে পরিমণ্ডল, নিব্রাস বলতেছে। পরিমণ্ডল মানে তোমার চারপাশে যা রয়েছে, তোমার চারপাশে যা রয়েছে সেটাই হচ্ছে তোমার পরিমণ্ডল। আচ্ছা, সত্যি কথা বলতে এই বইটা কেনার পরে তোমাদের আলাদা করে কিন্তু আর কোনো বই কেনা লাগবে না। তাই তোমরা যারা আমাদের হচ্ছে কোর্স নিচ্ছ এবং কোর্সের পাশাপাশি এই বইটাও হলো নিচ্ছ, তাদের কিন্তু সেপারেটলি আর কোনো কিছু ক্রয় করা লাগছে না। ওকে, ডান। আবার আগাই সামনের দিকে দেখি রসাতল। রসাতল বলতে কি বোঝায় শোনো, পুরাণ, পুরাণ বা যে মাইথোলজি রয়েছে, পুরাণ বা মাইথোলজি রয়েছে, এই মাইথোলজিতে তোমার ষষ্ঠ পাতাল বা একদম মাটির নিচে, মাটির নিচের যে অংশটা, অনেকগুলা মাটির নিচে স্টেপ রয়েছে। আমরা কি করি, সিঁড়ি দিয়ে নিচে নামি না, ওরকম মাটির নিচে অনেকগুলা ধাপ রয়েছে। এরকম করতে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, এভাবে করতে করতে তোমার যে ষষ্ঠ যে তোমার ধাপটা রয়েছে, সেই ষষ্ঠ ধাপের কথা মূলত বলা হচ্ছে যে রসাতল মানে কি? রসাতল মানে হচ্ছে তোমার পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল। এরপর দেখি গতায়াত। গতায়াত মানে এক জায়গা থেকে আরেক জায়গা হলো যাওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গা আসা, এই গতায়াত মানে হচ্ছে মূলত যাতায়াত। প্রবৃত্তি। প্রবৃত্তি মানে হলো কি অভিরুচি, ইচ্ছা, ঝোঁক বা আসক্তি। অর্থাৎ তোমার যদি কোনো কিছু করার ইচ্ছা জাগে, ফর এন এক্সাম্পল তোমার আহ তোমার হচ্ছে ভালোভাবে পড়াশোনা করার একটা প্রবৃত্তি রয়েছে, তার মানে তোমার পড়াশোনা করার প্রতি ইচ্ছা জেগেছে, তুমি নিজে নিজে পড়াশোনা করতে চাও, বা তুমি হলো একজন সাকসেসফুল মানুষ হতে চাও, তার মানে তোমার সাকসেসফুল মানুষ হওয়ার একটা প্রবৃত্তি রয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে ভাইয়া, বইটির প্রাইস কত অনেকে জিজ্ঞেস করছো। বেসিক্যালি হচ্ছে কি তোমার এই বইটার শুধুমাত্র বইটার প্রাইস বলতে গেলে 500 টাকা, বাট আলাদা করে তার বই নিতে পারছো না। আমার যে এন্টায়ার কোর্সটা রয়েছে, এন্টায়ার কোর্সটা বই সহ নিতে গেলে তোমার 2500 টাকা পড়বে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, গেল। সুরাইয়া বলছে ভাই পুরাণ আসলে কি? পুরাণ মানে তোমার যে ঘটনা আমরা কখনো দেখি নাই, যেটা কিছুটা কাল্পনিক বাট ধরা হয় এটা হলো সত্যি ঘটনা, ওই ঘটনার আদলে যা তৈরি হয়েছে সেটাই হচ্ছে মূলত পুরাণ। ওকে, ঠিক আছে। পড়াশোনায় কিভাবে সিরিয়াস হবে? আইবেক বলতেছে পড়াশোনায় সিরিয়াস হওয়ার জন্য তোমার একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে তুমি তোমার ফ্রি টাইমে
তোমার মা বাবার চেহারার দিকে 2 মিনিট তাকায় থাকবা, এন্ড এটা ভাবার চেষ্টা করবা এই মানুষ দুইটা তোমার জন্য কি না করতেছে। যেখানে যেতে চাচ্ছ, যেখানে যা করতে চাচ্ছ, যেভাবে যা পড়তে চাচ্ছ, সবই তোমাকে প্রোভাইড করতেছে। অ্যাটলিস্ট তাদের মুখের দিকে তাকাও, ভালো রেজাল্ট করতে হবে, এর চেয়ে বড় আর কোনো মোটিভেশন হয় না। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি কিন্তু এতটুকুই। ওকে, আচ্ছা, আজান দিচ্ছে স্টুডেন্ট, আমরা হলো নামাজের তো কোনো ব্রেক দিব না, বিকজ হচ্ছে এশার আজানের অনেক সময় থাকবে, নামাজের অনেক সময় থাকবে, বাট আমরা আজানের জন্য আজানকে সম্মান দেখিয়ে 2 মিনিট সবাই চুপ থাকবো। আজান শেষ হবে, আমি আবারও ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? স্টুডেন্টস, তোমরা কেউ ক্লাস থেকে যেও না, আজান শেষ হলে কিন্তু আমরাও পড়া শুরু করব। রোদ্দা, এটা হচ্ছে তোমার একজন সাহিত্যিকের নাম, একজন মানুষের নাম। (2025) কোন ক্লাস বাবা? দোলামণি, 2025 কোন ক্লাস চাচ্ছ? বুঝি নাই, আমার তো শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স চলছে। ওকে, ডান। আচ্ছা, দোলামণি বলতেছে 2025 কোন কোর্স আছে কিনা। আমাদের তো এইচএসসি 26 ব্যাচের জন্য কোর্স আছে, আর এইচএসসি 25 ব্যাচের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স কিন্তু রয়েছে। ঠিক আছে, ডান, গেল। এবার আগাই সামনের দিকে। অগত্যা, অগত্যা মানে অন্য কোনো উপায় নাই। ফর এন এক্সাম্পল, তুমি পড়তে বসতে চাচ্ছ না, এখন তোমার বড় ভাই আসছে একটা লাঠি নিয়ে, যে পড়তে বসবি না হলে মার খাবি। এই যে লাঠি নিয়ে তোমার বড় ভাইয়ের আসার বিষয়টা, এটা হচ্ছে তুমি তখন বলতেছো, ইস রে বড় ভাইয়া চলে আসলো, অগত্যা আমার পড়তে বসতেই হলো। এই যে বিষয়টা, এটা অর্থাৎ কোনো উপায় না থাকে যখন বাধ্য হয়ে কোনো কাজ করো। সুর তারায় চড়িয়ে রাখতে হবে, সুর উচ্চ সপ্তকে ধরিয়া রাখিতে হইবে। তোমার যে সুর রয়েছে, যে তান রয়েছে, সেটাকে উচ্চ সপ্তকে বা উচ্চ একটা জায়গায় তোমার ধরে রাখতে হবে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, ডান। গীতি কবিতা, গীতি কবিতা মানে হচ্ছে তোমার আত্মভাব প্রধান কবিতা বা বিশেষ কবিতা, বিশেষ মানে লিরিক, যেটা তোমার যে গানটা রয়েছে, গানের যে রিলিকটা রয়েছে, সেটার কথা কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। জাহেদ, আমাদের কোর্সটা নিতে হবে এবং কোর্সের সাথে তুমি 500 টাকা অ্যাড করলে এই যে বইটা, এই বইটা কিন্তু কিনতে পারবে। এন্ড অ্যাপারেন্টলি এখন যদি তোমরা হচ্ছে কি আমাদের এই বইটা হলো কে নাও, এই বইটা নিলে কিন্তু অনেক উপকৃত হবে, কারণ এখানে অনেক ধরনের কোশ্চেন্স রয়েছে, বিগত বছরের বোর্ড প্রশ্ন, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন, সিকিউ প্রশ্ন, তারপর বোর্ডের সিকিউ প্রশ্ন, বইয়ের যাবতীয় প্রশ্ন, বইয়ের যাবতীয় এমসিকিউ এবং সিকিউ বোথ, সবকিছুর অ্যান্সার কিন্তু রয়েছে আমাদের এই যে ছোট্ট সুন্দর নাদুস নুদুস এই বইটার মধ্যে। এই নাদুস নুদুস বইটা নিতে চাইলে আমাদের ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের কোর্সের মাধ্যমে এই বইটা নিতে পারবে।
ওকে, আগাই তাহলে সামনের দিকে। আচ্ছা, তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে রঙ্গভূমি। রঙ্গ মানে হচ্ছে আমোদ প্রমোদ মজা করা, এই একটা জায়গা থেকে রঙ্গভূমি মানে হলো গিয়ে আমোদ প্রমোদের জায়গা বা অভিনয় প্রদর্শনের স্থান, যেখান থেকে তুমি অভিনয় করতে পারছো সেই যে বিষয়টা, এটা এখানে মূলত বলা হচ্ছে। স্বগতোক্তি, আমার অনেক সময় ক্লাসটা তো ভালোই লাগতেছে না, কি করি। এই যে দেখো, আমি কি বললাম সাডেনলি যে ক্লাসটা নিতে ভালোই লাগতেছে না, কি যে করি, খালি ক্লাসরুম স্প্যাম করতেছে, আর কি করব। আমি কিন্তু তোমাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই, বাট আমি নিজের মতো করে একটা কথা বলছি, ক্লাসটা নিতে ভালোই লাগতেছে না, এরা খালি স্প্যাম করতেছে, কি সব কথাবার্তা বলতেছে, তো হবে একটা হলো গিয়ে অবস্থা। সো দেখো, এই যে আমি নিজের মতো করে কিছু কথা বললাম, এটাই হচ্ছে তোমার কি স্বগতোক্তি, অর্থাৎ আপন মনে নিজে নিজে হলো গিয়ে কথাবার্তা বলা, অন্যের উদ্দেশ্যে বলা হয়নি এমন উক্তি। তোমাদের উদ্দেশ্যে কিন্তু বলি নাই, আমি কিন্তু কি করেছি, নিজের মতো করে কথাগুলো হলো বলেছি, এই বিষয়টাই মূলত এখানে বলা হচ্ছে। এরপর দেখি স্বার্থ, নিজের উদ্দেশ্য সিদ্ধি। ফর অ্যান এক্সাম্পল, তোমার বন্ধুর কাছে তো কলম আছে, তোমার কাছে আছে কোনো কলম নাই, তোমার খাতায় লিখতে হবে, তুমি কি করলা, তোমার যেই বন্ধুর যে তোমার কলমটা রয়েছে, কলমটা চুরি করে ফেললা, তারপর তোমার বন্ধুরা পরীক্ষা দিতে পারলো না, তার মানে তুমি কিন্তু আসলে তোমার বন্ধুর যেই স্বার্থটা দেখলে না, শুধুমাত্র নিজের স্বার্থটাই পরিলক্ষণ করলা, ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে। এরপর দেখি পরার্থ। পরার্থ মানে অন্যের হিত, অন্যের জন্য উপকার করা, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। নিষ্কাম কর্ম, ফল লাভের কামনা করা, বাট ফল অর্জন হয়নি এমন কাজ। মোক্ষ লাভ, মোক্ষ লাভটা বুঝতে হবে, আত্মার মুক্তি অর্জন, তোমার আত্মার মুক্তি হবে, তোমার যে তোমার হচ্ছে যে তোমার যে আত্মাটা রয়েছে, সে আত্মাটা স্বাধীনতা লাভ করবে, নিজের মতো করে খোলা মনে সব চিন্তা করতে পারবে, এই বিষয়টা এখানে জানানো হয়েছে। ওকে, সোফার আমরা যদি হচ্ছে কি দেখি, অনেকগুলো শব্দার্থ পড়লাম, আরো অনেক শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলা কিন্তু আমরা আমাদের যে মূল ক্লাস আছে, মূল ক্লাসে হচ্ছে কি পড়বো। এবার মূল ক্লাস বলতে আমাদের পেইড ব্যাচের যে ক্লাস রয়েছে, সেই পেইড ব্যাচের ক্লাসে আগামী সোমবার দিন পড়বো। তাই এখন আমি এটা সাহিত্য খেলা মূল প্রবন্ধটা রয়েছে, মূল প্রবন্ধের দিকে একটু আগায় যাই, দেখি এখানে কিছু জিনিসপত্র পড়ি, তারপরে আমরা কিছু এমসিকিউ কিন্তু সলভ করব। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? সিদ্ধি মানে হচ্ছে স্বার্থ, ঠিক আছে, সিদ্ধি মানে হচ্ছে কি তোমার স্বার্থ। রাজ, তুমি বলছো আমার সিদ্ধি সাধনের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আমি যে কোনো ধরনের স্টেপস নিতে পারি, এই জিনিসটা সাধন করা, তার মানে তুমি তোমার স্বার্থ হাসিল করলা। ওকে, ডান। ঠিক আছে ফাহিম, আমরা কেউ ঝগড়া না করি, আমরা আগাই তাহলে সামনের দিকে। তো যারা আমাদের পেইড বেসিস স্টুডেন্ট, তারা কিন্তু সোমবার দিন এই ক্লাসে পাচ্ছ, খুবই ভালো কথা, তাদের জন্য 100 হয়ে গেল, আছে ক্লাসের গ্লিমস পাইলা। যারা এখনো ভর্তি হয়, চট জলদি ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার পর দেখিয়ে দিয়েছি, তাই না? তাই এবার চলো আমরা আর না পড়ি শব্দার্থ, শব্দার্থ বাকিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট ব্যাখ্যা করার মতো আজকে সময় কম, ঠিক আছে। আমরা পেইড ব্যাচে দুটো ক্লাসের মাধ্যমে এই টপিকটা কিন্তু শেষ করব, তার মানে পেইড ব্যাচে আরো বিচার বিশ্লেষণ করে পড়ানো হবে। আচ্ছা, এবার আসি মূল জায়গায়। মূল জায়গাটা শুরু করার আগে তোমাদের জন্য রয়েছে একটা ইনস্ট্রাকশন বা একটা সামারাইজড ভার্সন এই প্রবন্ধটার। সেটা কি, দেখো রে বাবা, গতকালকেও আমি তোমাদেরকে দেখাইছি, এটা, সেটা হচ্ছে তোমাকে যদি এরকম একটা কি বলে গল্পের বই দেওয়া হয়, আর পাশাপাশি তোমাদেরকে যদি এরকম একটা বোরিং পাঠ্য বই দেওয়া হয়, আমরা সবাই জানি আমরা কেউই আসলে পাঠ্য বইটাকে নিব না, বরং গল্পের বইটাকে পিক করব এবং বলবো যে ইয়েস, গল্পের বই পড়বো, খুব মজা পাবো, তাই না বলো? এই যে বিষয়টা, এই জিনিসটারই ব্যাখ্যা করছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী যে জিনিসটা বলেছেন যে দেখো, আমাদের যে সাহিত্য রয়েছে, সাহিত্য কখনো তোমাকে বাধ্য করে কিছু পড়ায় না, এই যে তোমরা আসছো আমাদের কোর্স কিনতেছো, কোর্সে ক্লাস করতেছো, মানে এটার মধ্যে কি একটা বাধ্যবাধকতা রয়েছে। কিরকম বাধ্যবাধকতা?
নাম্বার ওয়ান, আমার কোর্স করতে হবে, আমার পড়তে হবে, পড়ে ভালো রেজাল্ট আনতে হবে, ভালো রেজাল্ট করে মা বাবাকে খুশি করতে হবে, মা বাবাকে খুশি করে আমার নিজের ক্যারিয়ার করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? অনেক ধরনের কিন্তু কামছাপ এখানে আছে। এবার কথা হলো, এইটার মাধ্যমে, এই পড়ার বই পড়ার মাধ্যমে তুমি আসলে সাহিত্যের রস আস্বাদন করতে পারলা না। বাট বাট যখন তুমি এই বইটাকে দেখছো, এই ধরনের গল্পের বইকে দেখছো, তখন তুমি গল্পের বইয়ের প্রত্যেকটা পাতা পড়বে, একটা একটা করে পাতা পড়বে, নিজেকে রিলেট করবে, রিলেট করে এই গল্পের মধ্যে ঢুকে যাবে। একটা নির্দিষ্ট সময় পর গল্পের একটা ক্যারেক্টার হিসেবে তুমি নিজেকে আবিষ্কার করবে। তার মানে কি বোঝায় বাচ্চারা? তার মানে আসলে এটাই বোঝায়, সাহিত্যের উদ্দেশ্য তোমাকে বাধ্য করে পড়ানো না, বা সাহিত্য চায় না তোমাকে হচ্ছে শিক্ষায় শিক্ষিত করবে এরকম, বরঞ্চ সাহিত্য চায় তোমার মনকে উদার করবে, তোমাকে রুচিশীল করবে, তোমাকে পরিশীলিত করবে, তোমাকে ভাবাতে সাহায্য করবে। অর্থাৎ সাহিত্যের মূল উদ্দেশ্য বাধ্য করে কোনো কিছু পড়া না, বরং সাহিত্যের মূল উদ্দেশ্য একটা মানুষের মনকে বিকশিত করা। আমরা কি বুঝতে পেরেছি বাচ্চারা? একটু কাইন্ডলি জানাও তো মূল বিষয়টা। আচ্ছা, রিজন হলো বুয়েটে অ্যাপ্লাই করার নিয়ে কথাবার্তা বলতেছে। রিজন আপাতত বাংলা পড়ি, এইচএসসি তে ভালো করি, তারপরে ইনশাআল্লাহ একসাথে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট সব ক্র্যাক করব। ঠিক আছে, ওকে, ডান। তারপর হলো গিয়ে দেখতে পাচ্ছি কি কয় মাস পড়াবে নাই বুঝি নাই ভাই, ফ্রি ক্লাস কি আর হবে না? এই মাসের জন্য তো আর ফ্রি ক্লাস হচ্ছে না, আগামীকালকে তো ফেব্রুয়ারি মাস শেষ, পরের মাসের জন্য আবার হয়তো ফ্রি ক্লাস হবে, সেক্ষেত্রে অন্য কোনো টপিকের উপরে, তখন তার এই টপিকটা পড়ানো হবে না। বাট আজকে আমি এই টপিকটা পড়াচ্ছি, এন্ড অ্যাপারেন্টলি সোমবার দিনই এই টপিকের উপরে পেইড ব্যাচের যে ক্লাস রয়েছে, ক্লাসে কিন্তু এটা আরো ব্যাখ্যা করে পড়ানো হবে। আচ্ছা, সাদিকুল, সরি ভাইয়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, ইচ্ছা করে দিচ্ছি না এমন না, তোমার কোনো মেসেজ আমার চোখে পড়ে নাই, মাত্র পড়লো। ওকে, সামিয়া বললো বুঝতে পারছে, প্রমি বলতেছে বুঝতে পারছেন, মায়ুখ বলতেছে বুঝতে পারতেছে। আচ্ছা, ঠিক আছে, তার মধ্যে খুবই ভালো, রাইট? এবার চলো আমরা মূল যে গল্পটা, প্রবন্ধটা রয়েছে, মূল প্রবন্ধের মধ্যে আমি আবারও ঢুকে যাই। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চিন্তা তো জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন। তিনি কি? তিনি একজন ছিলেন ভাস্কর। ভাস্কর কি? ভাস্কর মানে যিনি মূর্তি তৈরি করছেন, ঠিক আছে, যিনি হচ্ছে গিয়ে তোমার নানান ধরনের মূর্তি তৈরি করেন বা কোন স্কাল্পচার তৈরি করেন, এমন একটা অবস্থা, ঠিক আছে। স্বপন রয়, তুমি বলো স্প্যাম করতেছো, সাহিত্য পাঠ বইটা বারবার বলতেছি 24শে ডিসেম্বরে, তুমি এক কোশ্চেন আর করবা না। ওকে, এরপর দেখি, যে নিতান্ত জড় প্রস্তর দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বাইর করেছেন। তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুলে টিপে মাটির পুতুল তৈয়ার করে থাকেন। তয়ের বলছে না, এই তয়ের দিয়ে কিন্তু মূলত বোঝানো হচ্ছে তৈরি। তয়ের দিয়ে কি বোঝানো হচ্ছে? গিয়ে তৈরি, ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন খুব ভালো প্রশ্ন করেছে, আফরিন বলছে ভাইয়া পেইড ব্যাচে তো অনেকগুলো টপিক পড়ানো হয়ে গেছে, আমার নতুন যারা রয়েছে তারা কি করবে? কোনো সমস্যা নাই, যারা হচ্ছে কি তোমার নতুন আছো ওদের জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা চাইলে কিন্তু ওই রেকর্ড গুলো দেখে একদম সবকিছু শিখে ফেলতে পারো। ওকে, নতুন কোর্সে আসবে নাকি পুরাতন কোর্সে ভর্তি হব, এটা একটু পরামর্শ দেন। দেখো, নতুন কোর্স আস্তে আস্তে তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, অ্যাপারেন্টলি তোমরা পিছায় যাবা, এই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে তোমাদের সবার এখন রানিং কোর্সে আসা উচিত। আর তোমরা কেউ যদি নতুন কোর্স পর্যন্ত আসতে চাও, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইট উইল বি টু লেট, ঠিক আছে, লেট করার দরকার নাই, রাদার এখনই তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে, এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ যত দেরি তত এইচএসসির সময় গিয়ে তোমাদের উপরে বার্ডেন সৃষ্টি হবে, ঠিক আছে, ডান। আচ্ছা, অনলাইনে সুমাইয়া একটা ভালো কথা বলতেছে যে ভাইয়া আমি পেইড ব্যাচে ভর্তি হতে চাই, কিন্তু আমার ভয় লাগতেছে যে অনলাইনে পড়তে পারবো কিনা। দেখো, অনলাইনে পড়ার সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি
যখন খুশি তখন ক্লাসগুলো করতে পারো। এই সাপোজ আজকে এই মুহূর্তে ক্লাস হচ্ছে, বাট এই মুহূর্তে তোমার একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো তুমি দেওয়ারটা খেয়ে আসলে ক্লাস করতে পারলা না, তুমি চাইলেই কিন্তু রাত্রেবেলা আবার ক্লাসটা রিভাইন্ড করে দেখে নিতে পারো। এটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা। অ্যান্ড অনলাইনে আমরা যে পরিমাণে এক্সাম নিই এবং এক্সামের ফিডব্যাক দিই, যত বেশি কিউএনএ ক্লাস নেই, একটা তোমার পেইড বেসিস স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখো, কিউএনএ ক্লাসের উপরেই রাখি। যেরকম আজকে বৃহস্পতিবার না, আজকেও কিন্তু রাত্রেবেলা 10:30টায় এইচএসসি 26 বেসিস স্টুডেন্টের সাথে আমার কিউএনএ ক্লাস আছে, ডিরেক্টলি হচ্ছে ওদের সাথে একটা কিউএনএ সেশন আমি কন্ডাক্ট করব। সো আই থিঙ্ক এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বা এভাবে কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো। ওকে, আগাই। শুধু রোদটা কেন, পৃথিবীর শিল্পে মাত্রই এই শিল্পের খেলা খেলা থাকেন। যিনি ভাস্কর বানান তিনিও শিল্পী, যিনি সাহিত্য রচনা করেন তিনিও শিল্পী, যিনি তোমার হচ্ছে গান রচনা করেন তিনিও কিন্তু শিল্পী, সবাই শিল্পী। প্রত্যেকটা শিল্পীর যে হলো গিয়ে শিল্প, সেই শিল্পটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে তোমার শিল্পটা রয়েছে, এই শিল্পকে সমৃদ্ধ করতে, আরো এক্সপ্যান্ড করতে অনেক কাজ করেন তারা, অনেক ধরনের কিন্তু মানে অ্যাটেম্প তারা নেন। এই যে পার্টিকুলার বিষয়টা, এটাই এখানে মূলত বলা হচ্ছে যে প্রত্যেকটা শিল্পীর কাছেই তাদের শিল্পটা অনেক গুরুত্বপূর্ণ এবং তারা তাদের শিল্পকে নিয়ে খেলা খেলে থাকেন। এই যে আমরা পড়াই, শিক্ষকরা পড়াই, শিক্ষকদের পড়ানোটাও কিন্তু এক ধরনের শিল্প। আমরা জানি যে অনলাইনে আমরা পড়াচ্ছি, তোমাদের মনোযোগ ধরে রাখা অনেক কঠিন, তাই ক্লাসের মধ্যে হয়তো এরকম একটা দুইটা বই নিয়ে এসে বইয়ের রেফারেন্সের কথা বলি। আমার বাংলা ক্লাসে যেরকম তোমাদের মনোযোগ ধরে রাখার জন্য আমি মাঝে মাঝে অভিনয় করি, গলার মানে আমার যে গলার স্বর রয়েছে বা ভয়েস রয়েছে, ভয়েস চেঞ্জ করেও কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে টুকটাক কথাও বলি। এই যে তোমার এইভাবে তোমাদের ক্লাসে প্রেজেন্ট করাটা, এটাও কিন্তু এক ধরনের শিল্প। আমরা প্রত্যেকেই নিজেদের যে শিল্পটা গুলো রয়েছে, সেই শিল্পগুলাকে নিয়ে কাজ করি, খেলা খেলে থাকি। এই পার্টিকুলার জিনিসটা প্রমোদ চৌধুরী বলছেন। এবং এরকম একটা জায়গা থেকে প্রমোদ চৌধুরী বলেন, মূল যে সাহিত্য রয়েছে বা গতানুগতিক ধারার যে সাহিত্য রয়েছে, সে সাহিত্যেরও যারা সাহিত্যের পাঠক পাঠিকা, তাদের মনোযোগ ধরে রাখতেও কিন্তু নানান রকমের খেলা খেলেন। এই যে খেলাটা, এই খেলা নিয়ে মূলত এখানে আলোচনা করা হচ্ছে। ক্লাস বেশি না, তোমাদের হচ্ছে গিয়ে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো হবে, ঠিক আছে? আগে এরপর দেখি, যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। এখানে তোমার গড়তে জানা মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি। শিব হচ্ছে গিয়ে তোমার আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একজন হলো গিয়ে দেবতা, আর বাদর মানে হচ্ছে কি মানে বানর বা বান্দর, যেটাই বলো না কোনো দুষ্টুমি করে, ঠিক আছে সেটা। আচ্ছা, 1 বছর কোর্সের মেয়াদ কি এইচএসসি এক্সাম পর্যন্ত? তোমরা যারা কোর্স এনরোল করবা, তোমাদের কিন্তু একদম পরীক্ষার আগ পর্যন্ত কোর্সের যাবতীয় অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই না, তোমরা যখন খুশি তখন ক্লাসগুলো কিন্তু রিভাইন্ড করে হচ্ছে গিয়ে দেখে নিতে পারবা। ওকে, তোমাদেরকে একটা মজার কথা বলবো এই কোশ্চেনটার এগেইনস্টে। কেউ কি শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে আমাকে বলতে পারো যে হ্যাঁ ভাই অবভিয়াসলি, কেন না কেন না, একটু বলেন। তোমাদেরকে একটা মজার কথা বলবো। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এইচএসসি মানে তোমাদের সিনিয়র ব্যাচ রয়েছে, সিনিয়র ব্যাচে আমার অনেক স্টুডেন্ট হলো গিয়ে আছে যারা হচ্ছে গিয়ে আমাদের কাছে রিচ করছিল যে হলো ভাইয়া আমাদের তো মানে কোর্সের পরে আমাদের ক্লাস টাস থাকবে কিনা। তো ক্লাস তো থাকি। সো ওদের কিন্তু এইচএসসি বেশি দেরি নাই। দেয়ার আর নাম্বার অফ স্টুডেন্টস যারা কিন্তু এখনো আমাদের ক্লাসগুলো করতেছে তাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। বাট আমরা কি আর ক্লাস নিচ্ছি? আমাদের ক্লাস নিচ্ছি না, ওদের তো মূল অনলাইন ব্যাচের ক্লাসগুলো শেষ। সো এই বাচ্চাগুলা এখনো আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে যেতে অ্যাক্সেস আছে, ওরা কিন্তু এখনো আমাদের ক্লাসগুলোর রেকর্ড দেখতে পারে। সো তুমি যদি আজকে এই ক্লাস কিনো, এই ক্লাসে তোমার এইচএসসি পরীক্ষার আগের রাতে সাহিত্যকলা শিট, সাহিত্যকলা জানা ফার্স্ট ভাই কি পড়েছিল কিছু তো ভুললেন, রিভাইন্ড দ্য ক্লাস, দেখো ক্লাস, আবারও কিন্তু তোমরা চাইলে ক্লাসটা দেখতে পারো। সো এটা কিন্তু একটা মজার একটা বিষয়, তোমাদের জন্য অনেক হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট। ওকে, আগাই সামনের দিকে। আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে, তাদের
এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার রয়েছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই। স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না। মানে কি, আসো তোমাদেরকে একটু বুঝাই। একটু জিনিসটা চিন্তা ভাবনা করো এবং বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এখানে কি বলতেছে, আমাদের সঙ্গে বড় বড় শিল্পীদের তফাৎ এতটুকুই, তাদের হাতে এক করতে আর হয় না। বড় বড় শিল্পীদের বলতে মানে হচ্ছে যারা সাহিত্য রচনা করতেছে এবং এর পাশাপাশি অন্যান্য শিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে তাদের ওভাবে আর কোনো কিছু এক করতে হয় না। সম্ভবত এই কারণে কলা রাজ্য, মাত্র হলো কে বলেছি কলা রাজ্য মানে কি, তোমার হচ্ছে কি শিল্পী বা হলো কলাকুশলী, এই যে তোমার রাজ্যটা, সেটা এটার কথা বলা হচ্ছে। কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার রয়েছে, অর্থাৎ নিজের শিল্পটাকে একটা অনন্য মাত্রায় নিতে একজন শিল্পী যা খুশি তাই কিন্তু করতে পারে, এটা এখানে বলা হচ্ছে। এরপর দেখি, স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হন। মানে বেহেশত থেকে বা জান্নাত থেকে বা স্বর্গ থেকে দেবতারা মাঝে মাঝে ভূতলে, ভূতলে বলতে আসলে কি বোঝানো হচ্ছে, পৃথিবীতে। কি বোঝানো হচ্ছে, পৃথিবীতে। এই যে পৃথিবীতে হলো আমার দেবতাটা নেমে আসতেছে, এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। অবতীর্ণ হওয়াতে কি আপত্তি করেন না, তার মানে এই যে আমার সাহিত্যিকরা রয়েছেন, সাহিত্যিকরা হচ্ছে তোমার কি করেন, সাহিত্যিকরা কিন্তু নিজেদের মতো করে তাদের যে শিল্পটা রয়েছে, তাদের শিল্প নিয়ে অনেক খেলাই খেলতে পারেন। এটার জন্য তারা স্বর্গ থেকে যে দেবতারা রয়েছে, দেবতারকে পৃথিবীতে নিয়ে আসতে পারেন। মানে এক কথায় সাহিত্যিকদের তাদের সাহিত্য জগতে যে এক অপার ক্ষমতা রয়েছে, সে অপার ক্ষমতার কথা মূলত এখানে বলা হচ্ছে। ঠিক আছে সুমাইয়া ভাইয়া, বরিশাল সময় হার্ড কোশ্চেন আসে, আপনাদের কাছে পড়ে সেখানে কিছু করতে পারবো কিনা? বরিশাল বোর্ডের চেয়ে বেশি হার্ড কোশ্চেন আসে কুমিল্লা বোর্ড। আর আমাদের সাজেশনে পড়াশোনা করে কুমিল্লা বোর্ডের মানুষজন কিন্তু বাংলায় অনেক ভালো রেজাল্ট করেছে, তারা কিন্তু কেউই এ প্লাস মিস করে নাই। সো কুমিল্লা বোর্ড পারলো, বরিশাল বোর্ড পারবে। আচ্ছা, রোজার ভিতরে কি আছে বুঝতে পারি না মেহরা, বাট ইফ ইট ইজ অ্যাবাউট দ্য ক্লাস, হ্যাঁ রোজার সময় কিন্তু আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, প্রিন্টেড শিট, একজন বলছে বিআই কোর্সের দাম কত? প্রিন্টেড শিট ছাড়া বলতেছে 3500 আর সহ বলতেছে 4000। তুমি যদি প্রিন্টেড লেকচার শিট, অর্থাৎ এই যে লেকচার শিটটা রয়েছে, এই লেকচার শিটটা হচ্ছে বাসায় নিতে চাও, তাহলে তোমার এন্টার বিআই এর কোর্সের জন্য 4000 টাকা দিতে হবে। আর যদি তুমি বাসায় না নিতে চাও, তাহলে তোমার এটার জন্য দিতে হবে 3500 টাকা। কত টাকা? মাত্র 3500 টাকা। আসিফ বলতেছে আচ্ছা ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আসিফ। ঠিক আছে, ইতর মানে হচ্ছে বেদ্য, পচা, দুষ্ট, নিম্ন শ্রেণীর মানুষ, এই যে বিষয়টা, এটা এখানে মূলত বলতেছে। ডান, ওকে, আগাই সামনের দিকে। মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মানে দেখো, মর্তবাসী, পৃথিবীর বাসীরা যারা রয়েছে, তারা যদি রসাতলে যায় বা খারাপ কিছু করে, এটা অনেক খারাপ, এটা কেউ কিন্তু ভালোভাবে দেখে না। পৃথিবীর মানুষটা খারাপ কিছু করে নিচে নামলে এটা ভালো করে দেখে না, বাট দেবতারা সেই স্বর্গ থেকে যদি পৃথিবীতে নেমে আসে, অনেক কিছু করে, সেটা খুব ভালোভাবে দেখা হয়। মানুষ নিচে নামলে দোষ, দেবতারা নিচে নামলে দোষ না। তাই সাহিত্যিকরা নিজেদের জায়গা থেকে এমন সব ছলকলা করেন যার মাধ্যমে আসলে সাহিত্যকে নিয়ে খেলা করা হয়, সাহিত্যর পরিবর্ধন পরিমার্জন করা হয়, এটা এখানে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি পরবর্তী দেখি, সব দিকে গতায়াত করার প্রবৃত্তিটা, গতায়াত মানে যাতায়াত, গতায়াত মানে আমরা একটু আগে পড়ে আসছি, এটার মানে হচ্ছে কি তোমার যাতায়াত। যাতায়াত করবার প্রবৃত্তিটাও মানুষের পক্ষে স্বাভাবিক। প্রবৃত্তিটি মানে হচ্ছে কি তোমার ঝোঁক বা ইচ্ছা।
মানুষের পক্ষে স্বাভাবিক, মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়, বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। অর্থাৎ সাধারণ মানুষের জন্য আমার সাহিত্যটাকে সুন্দর করে ফেলতে হবে, এটা এখানে মূলত বলা হচ্ছে। ডান। সো আগাই সামনের দিকে। আচ্ছা, এখানে কি বলতেছে, সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যে অহরহ নানায় ভর দিয়ে থাকতে পরামর্শ দেয়। একটু উঁচুতে না চললে আমরা দর্শক শ্রোতী মন্ডলের নয়ন মন আকর্ষণ করতে পারি নে, বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার আছে, পুরাটা জিনিস হলো কি আমি তোমাদেরকে একটু বুঝাই। দেখো, একটা সাহিত্য যদি খুবই সাধারণ, খুবই জেনারেল মানের হয়, তাহলে সাহিত্যটা কিন্তু পছন্দ করবে না। আমি একটু যদি হচ্ছে গিয়ে এন ডেপথে যে তোমাদের সাথে কথাবার্তা বলি, তোমার সামনে একটা, তোমার সবাইকে মতামত দিবা, একটা প্রেমের উপন্যাস থাকা হলো, মানে লাইক এখানে নায়ক নায়িকা, তোমার তাদের দুজনের মধ্যে হচ্ছে কি প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে। তোমার হলো নায়ক হলো গিয়ে মারা গেছে, নায়িকা হচ্ছে অনেক দুঃখী, নায়িকা হলো গিয়ে কাঁদতেছে, এরপর কয়েকদিন পর শোকে দুঃখী নায়িকাও মারা গেল। এইটা তোমার একটা উপন্যাস, উপন্যাস নাম্বার 1। উপন্যাস নাম্বার 2তে তোমার নায়ক নায়িকা উভয়েরই জীবনের স্ট্রাগলের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে তাদের একসাথে মানে সামাজিক ভাবে তোমার একত্রে থাকার যে অভিলাষ বা তাদের যে পরবর্তীতে একসাথে থাকার যে ইচ্ছা, সেটার জন্য তাদের অনেক স্ট্রাগল দেখানো হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা ওভাবে একসাথে থাকতে পারলো না, এবং দেখা গেল যে আমাদের যে নায়কটা রয়েছে, নায়কটা হলো গিয়ে মারা গিয়েছে কোনো একটা কারণে, এবং নায়িকাও পরবর্তীতে হচ্ছে নায়কের যে স্মৃতি, সে স্মৃতি নিয়ে হচ্ছে বেঁচে থাকছে। আমি খুবই সাধারণ লাইনের দুইটা স্টোরি বললাম, একটা উপন্যাস 1, একটা হলো উপন্যাস 2। তোমাদের কাছে একটু বলো তো কোন উপন্যাসটা বেশি ভালো লাগলো, বা মানে কোনটার মধ্যে থ্রিল যে ভাইবটা রয়েছে, সেই থ্রিল ভাবটা প্রকাশিত হলো, উপন্যাস 1-এ নাকি উপন্যাস 2-এ? সুমাইয়া বলতেছে, সুমাইয়া আমাদের এন্টায়ার ব্যাচটা কিন্তু তোমাদের এইচএসসির আগ পর্যন্তই থাকছে, বাট ব্যাচের ক্লাসগুলা, লাইভ ক্লাসগুলা তোমার শেষ হবে এপ্রিল, মানে রোজার পরে আর কি, এপ্রিল মে এরকম একটা সময়তে, ঠিক আছে? আজকের ক্লাসটা রেকর্ড থাকবে না, আজকের ক্লাসটা কিন্তু রেকর্ড থাকবে না, ওকে? ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো তো কোন উপন্যাসের মধ্যে থ্রিল ভাইবটা ছিল? মায়ুক খুবই সুন্দর অ্যান্সার দিয়েছে, উপন্যাস 2-এ। হ্যাঁ, উপন্যাস 2-এ কেন থ্রিল ভাইবটা ছিল? কারণ এখানে তোমার একটা স্ট্রাগল দেখতে পেয়েছি, আর উপন্যাস 1-এ কিন্তু কোনো কিছু নাই, একসাথে ছিল, মরে গেছে, শেষ। এদের স্ট্রাগল দেখেছি, একসাথে না থাকতে পারার কষ্ট দেখেছি, এবং পরবর্তী নায়িকার যে আপন মনে বেঁচে থাকার বিষয়টা, সেই জিনিসটা আমরা দেখেছি। দর্শকদের কাছে কিন্তু উপন্যাস 1টার গ্রহণযোগ্যতা পাবে না, উপন্যাস 2টার গ্রহণযোগ্যতা পাবে। এই যে উপন্যাস 2-এর তোমার হচ্ছে গ্রহণযোগ্যতা পাওয়ার যে বিষয়টা, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এখানে বলতেছে সাধারণ লোকের কাছে সাধারণ ধর্ম, নীতি, কাব্য, এই সকল বিষয়গুলা খুবই জেনারেল হিসাবে মনে হয়, বা খুবই হচ্ছে কি তোমার সিম্পল হিসাবে মনে হয়। তাই এক্ষেত্রে একজন লেখকের বা একজন সাহিত্যিকের একটু উঁচুতে চড়তে হয়, মানে একটা ডমিনেটিং পর্যায়ে থাকতে হয়, যেখান থেকে তারা দর্শকদের এভাবে 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 কন্ট্রোল করবে, দর্শকের মাইন্ডকে কন্ট্রোল করবে। এই জায়গাটা এখানে মূলত বলা হচ্ছে, এবং শ্রোতৃমণ্ডলের নয়ন মন আকর্ষণ করার জন্য কাজ করে। যদি তুমি খুবই জেনারেল কথাবার্তা লেখো উপন্যাস 1-এর মতো, তাহলে তুমি মন আকর্ষণ করতে পারবা না, বাট তুমি একটু ইয়াতে চলে যাও, একটু যদি তুমি থ্রিল পর্যায়ে চলে যাও, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবা। আমি তোমাদেরকে এবার কয়েকটা মানে কমন কিছু সিনেমার কথা যদি হচ্ছে বলি, দেখো আমরা কিন্তু হলো গিয়ে জানি যে বলিউডে আগে যতটা হচ্ছে গিয়ে লাভ স্টোরি টাইপের যে সিনেমা ছিল ওগুলো যত হিট করতো, এখন কিন্তু ওইটার চাইতে অ্যাকশন মুভিগুলা বা হচ্ছে যে তোমার ওদের যে তোমার ডিফেন্স ফোর্স রয়েছে, ডিফেন্স ফোর্স টাইপের যে মুভিগুলা, ওই মুভিগুলো কিন্তু বেশি হিট করে।
তার কারণ কি? তার কারণ দর্শকদের কাছে গতানুগতিক প্রেমের এক একটা যে সিনেমা, এই সিনেমার চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ওদের কাছে জিনিসটা জেনারেলাইজড মনে হচ্ছে বা সাধারণ মনে হচ্ছে। বাট যখন তারা হলো গিয়ে এই ধরনের কোনো আক্রমণাত্মক মানে অ্যাকশন মুভি দেখতেছে বা এই ধরনের কোনো সাহিত্য দেখতেছে, ওইটার অ্যাকসেপ্টেন্স আসলে বাড়তেছে, কারণ ওটার মধ্যে একটা থ্রিল যে ভাব, সে থ্রিল ভাবটা রয়েছে, এবং ওখানে একজন ডিরেক্টর, একজন সিনেমা প্রডিউসার, তারা হলো গিয়ে দর্শককে নিয়ে আসলে তোমার ওই যে তোমার গেমটা, দর্শকের যে মাইন্ডসেটটা নিয়ে কিন্তু তারা আসলে কাজ করতে পারতেছে। ওকে, এবার এখানে তোমার পরের লাইনটাতে আসি। বেদিতে না বসলে আমাদের উপন্যাস কেউ মানে না। এখানে বেদিতে বলতে বোঝানো হচ্ছে উচ্চাসনে, বেদিতে বলতে বোঝানো হচ্ছে উচ্চাসনে বা উঁচু কোন হচ্ছে গিয়ে তোমার আসনে বসা হচ্ছে, এরকম একটা বিষয়। আচ্ছা ভাইয়া, 26 ব্যাচে বাংলা সিলেবাসে কোন কোন গল্পগুলো আছে? নাজমুস সাকিব, তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো ভালোই, যদি না হয়ে থাকো আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যে বাংলা কোর্সের মধ্যে ঢুকো, ওখানে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, উচ্চাসনে না বসলে আমাদের উপদেশ আসলে কেউ মানে না। সো কবি বলতেছেন আমার আসলে মানে দর্শকদেরকে কন্ট্রোল করতে হবে, এবং এই যে তোমার নিয়ন্ত্রণের যে বিষয়টা, এই যে তোমার নিয়ন্ত্রণের জায়গাটা নিতে হবে, তা না হলে আমি আমার মতো করে সাহিত্যকে দর্শকের কাছে পৌঁছাতে পারবো না, বা যারা হচ্ছে পাঠক পাঠিকারা রয়েছে, পাঠক পাঠিকাদের কাছে আসলে পৌঁছাতে পারবো না, এটা এখানে বলা হচ্ছে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? একটু কাইন্ডলি জানাও তো, যারা যারা মন দিয়ে ক্লাস করছো, এতটুকু কি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? আজকের ক্লাসটা রেকর্ড থাকবে না। ওকে, ডান। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? একটু কাইন্ডলি জানাও। তোমাদেরকে একটা পোল দিয়েছি, যারা এতটুকু বুঝতে পেরেছো ইয়েস দাও, যারা বুঝতে পারোনি তারা নো দাও। একটা তোমাদেরকে পোল দিয়েছি, দেখো। ওকে, এটা কিন্তু আমাদের পোল সিস্টেম, ঠিক আছে? যারা যারা হচ্ছে কি পোলে আনসার দিচ্ছ, ওদের রেশিওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, ওদের রেশিওটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, প্রায় তোমার হলো সবগুলো আপডেট কিন্তু আমার চোখের সামনে এখন আসতেছে। তোমরা যারা হচ্ছে পোলে বসে ইয়েস বুঝতে পেরেছো, অলমোস্ট তোমার হচ্ছে কি 91% স্টুডেন্ট বুঝতে পারছো, তোমার 9% স্টুডেন্টের হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। ওকে, এই যে 90+ স্টুডেন্ট, আই থিঙ্ক একটা বাঞ্চ অ্যামাউন্টের মানুষ কিন্তু বুঝতে পারতেছো। শ্রুতি মন্ডলী মানে যারা হলো কি শুনে, যারা হচ্ছে তোমার কথা শুনে কাজ করতেছে, বা তুমি একটা প্রোগ্রাম করতেছো, সেই প্রোগ্রামে সবকিছু শুনতেছে, এমন একটা অবস্থা। ওকে, আগাই তারা সামনের দিকে। রঙ্গমঞ্চে না চড়লে অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। এখান থেকে তোমার সাহিত্যের যে নেগেটিভ সাইডটা, সেই নেগেটিভ সাইডটা নিয়ে আসলে কথাবার্তা বলা হয়। বর্তমান প্রেক্ষাপটে আমরা এতক্ষণ সাহিত্যের মোটামুটি পজিটিভ জিনিসটা বলছি, যে আমরা সাহিত্য যে শিল্প রয়েছে, শিল্প আমাকে অনেক হেল্প করে, শিল্পীরা অনেক ধরনের খেলা দেখায়, অনেক ধরনের গিমিক দেখায়, এগুলা দেখে হচ্ছে গিয়ে আমরা দর্শকরা খুবই খুশি হই, তোমার জেনারেল শিল্প পছন্দ করি না, আমরা একটু অন্যরকম শিল্প পছন্দ করি। গেল সাহিত্যের মোটামুটি ভালো ভালো দিকগুলা গেল। এবার নেগেটিভ দিকগুলা, একজন লেখক বা একজন সাহিত্যিক মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে পায়? না, পাঠকদের মন জয় করে। হুমায়ুন আহমেদ কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে? কারণ পাঠকদের যার ডিমান্ড ছিল,
ওই ডিমান্ড অনুযায়ী তিনি লিখেছেন। হিমু ক্যারেক্টারকে তিনি ওভাবে গ্রো করেছেন, বা মিসির আলীর যে পাঠক, মিসির আলীর যে ফ্যান বেস, সেই মিসির আলীকে তিনি ওভাবেই গ্রো করেছেন যে পাঠক যেভাবে দেখতে চায়। প্রমোদ চৌধুরী এই জায়গাটায় যেটি কিন্তু বসিয়েছেন। প্রমোদ চৌধুরী বলতেছেন আপনি যদি হচ্ছে পাঠক কি চায় সেটাকে মাথায় রেখে লেখেন, তাহলে লেখক হিসাবে আপনি আসলে আপনার সৃজনশীলতাটাকে একটা খাপে বসায় দেন। আপনি কিন্তু চারদিকে আসলে ওভাবে চিন্তা করেন না। দেখো, ফর অ্যান এক্সাম্পল, পাঠক চায় ডিসুম ডিসুম ডিস্টিং ডিস্টিং এই ধরনের মানে মারামারি টাইপের কোন একটা গদ্য বা প্রবন্ধ। তো আমি লেখক, আমি ভাবতেছি আচ্ছা ঠিক আছে, এই মারামারি টাইপের প্রবন্ধ লিখলে আমি হচ্ছে প্রচুর টাকা কামাবো। সো মারামারি 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 মারামারি, পয়সা 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 পয়সা, মানে মারামারির একটা প্রবন্ধ লিখলে প্রচুর টাকা পয়সা ইনকাম করলাম। এটা এক ধরনের। আরেকটা বিষয় হচ্ছে আমি লেখক, আমার মাথা ক্লিয়ার, আমি হচ্ছে কি তোমার জানি না আমার পাঠকের ডিমান্ড কি। পাঠকের ডিমান্ডটা না চিন্তা করে আমি একটা প্রবন্ধ লিখলাম, গল্প লিখলাম, ওটার মধ্যে তোমার যুদ্ধ আছে, ওটার মধ্যে মারামারি আছে, ওটার মধ্যে হচ্ছে হাসি ঠাট্টা আছে, কমেডি আছে, দুঃখ আছে, আনন্দ আছে, ফ্যামিলি একটা ভাইব আছে, সবকিছুই আছে। তোমরা একটু বলো তো সাহিত্যের উদ্দেশ্য কোন গল্পটাতে সাজানো হয়েছে? গল্প একে, যেখানে আমি পাঠকের ডিমান্ডের কথা চিন্তা করে কিভাবে তোমার বেশি বই সেল করতে পারবো সেটার কথা চিন্তা করে হলো গিয়ে বই লিখছি, ওটার মধ্যে আছে সাহিত্যের মানে উদ্দেশ্য সাধন হচ্ছে? এই গল্প দুয়ে, যেখানে লেখক হিসাবে আমি ফ্রেশ মাইন্ডে পার্সিয়ালিটি ছাড়া একটা প্রবন্ধ লিখেছি, একটা গল্প লিখেছি, গল্প একা সমস্যা নাকি গল্প দুয়ে সমস্যা? একটু বলো তো। স্বপন রায় বলছে ভাইয়া গল্পটা বেশি হয়ে যাচ্ছেন। দেখো স্বপন রায়, শিক্ষক হিসেবে আমি জানি যে কোন পার্টটা পড়াতে কিভাবে তোমাদের প্রেজেন্ট করা লাগবে, কারণ তুমি হয়তো খুব দ্রুত বুঝতে পারতেছো, তোমার কাছে জিনিসটা বেশি লাগতেছে, বাট তোমারই আরেকটা ফ্রেন্ড বুঝতেছে না, ওকে জিনিসটা আমার এভাবেই বুঝাতে হবে। আচ্ছা, সাদা বলতেছে 2 নাম্বার বিষয়টা, হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই এখানে বলতেছে। দেখো, রঙ্গমঞ্চে না চড়লে আমাদেরকে অভিনয় দেখে না, মানে পাঠকদের ডিমান্ড বুঝে যদি আমি কোনো বই না লিখি তাহলে আমার বই বিক্রি হবে না। কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে কেউ আমাদের বক্তৃতা শোনে না। অনেকে জিজ্ঞেস কাষ্ঠমঞ্চ কি, মানে হচ্ছে কি তোমার পোডিয়াম, অর্থাৎ কাঠের একটা মঞ্চ যেখানে মাইক টেকতে হবে, হ্যালো হ্যালো 1 2 3 4। কাঠের, তুমি নর্মালি রাস্তার মধ্যে দাঁড়ায় কথাবার্তা বলো, কেউ তোমার কথা শুনবে না। জাস্ট ওখানে একটা কাঠের টুকরানো দাঁড়াও, একটা মাইক নিয়ে কথা বলো, সবাই 2 মিনিট হলে তোমার দিকে তাকাবে, ঠিক আছে? এটাই হলো মূলত কাষ্ঠ মঞ্চ। তো দেখি, কাষ্ঠ মঞ্চে না দাঁড়ালে কেউ তোমার বক্তৃতা বা কেউ তোমার কথাবার্তা আসলে শুনবে না। অর্থাৎ তুমি যদি হলো মানুষের মনোযোগ আকর্ষণ না করতে পারো তাহলে কেউই তোমার কথা শুনবে না। আর লেখকরা মানুষের মনোযোগ আকর্ষণ করে সাহিত্য লিখতে যেয়ে ধরা খায়। তারা তখন কি করে, সাহিত্যের যে মানটাকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, ডান। আচ্ছা সরি। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরা অগত্যা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই। টঙে মানে উপরে চড়ে থাকতে চাই, যাতে করে সবাইকে কন্ট্রোল করতে পারি, টং 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 এভাবে কন্ট্রোল করতে পারি। এবার দেখি, অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে ওঠার চেষ্টাটাই মহাপতনের হয়। যে অনেকেই যে কাজটা করে শুধুমাত্র হলো গিয়ে পাঠকের কথা চিন্তা করে বই লেখে, খুব কয়েকটা বেস্ট সেলার বই হয়, বাট এরপরে যখন ফ্লপ হয় পুরাটাই হচ্ছে কি ফ্লপ। দ্যাটস ইট। ওকে ডান, আগাই সামনের দিকে। এরপর দেখি, এইসব কথা বলবার অর্থ এই যে কষ্ট হলেও আমাদের পক্ষে অবশ্যই মহাজনদের পথ অনুসরণ করা কর্তব্য। অর্থাৎ মহাজনদের পথ মানে মানে আগেরকার দিনে যে সাহিত্যিকরা রয়েছেন, হ্যাঁ প্রমি কুইজ দিব, আগেরকার দিনে যে সাহিত্যিকরা রয়েছে সেই সাহিত্যিকরা কোন পথ অনুসরণ করত, সে সাহিত্যিকরা কিভাবে কাজ করত, কিভাবে তারা হলো সাহিত্য রচনা হলো গিয়ে করতো, এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তারা কি শরৎচন্দ্র বা হচ্ছে বঙ্কিমচন্দ্র, তারা কি পাঠকের কথা চিন্তা করে ওই স্টাইলে লিখছে নাকি নিজের মতো করে লিখছে? দেখো, বঙ্কিমচন্দ্র যে সকল উপন্যাসগুলো রয়েছে, যেরকম দুর্গেশ নন্দিনী, আমাদের পক্ষে বোঝা অনেক টাফ। এখন বঙ্কিমচন্দ্র যদি ভাবতো আমার এই বইটা 100 বছর পরও বিক্রি করতে হবে, তখন টাকা কামাতে হবে, আমি খুব সহজ সরল ভাষায় লিখি, তাহলে কিন্তু দুর্গেশ নন্দিনীর প্রথম সার্থক উপন্যাস হইতো না আমাদের।
তাই না? বাট তাও দুর্গেশ নন্দিনী এখনো কিন্তু হিট, এখনো কিন্তু আমরা পড়ি। কিন্তু বঙ্কিমচন্দ্র তার যে আদর্শ থেকে বের হয়ে আসে নাই। মূলত এই পুরোটা জায়গায় এটাই বলা হচ্ছে যে সাহিত্যকে আসলে তুমি কখনো মিসইউজ করতে পারবা না। সাহিত্যের যে মূল উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য থেকে আসলে তুমি কখনো সরে আসতে পারবা না। দ্যাটস ইট। আগাই সামনের দিকে। আচ্ছা, গেল। এরপর দেখি, কিন্তু ডাইনে বায়ে ছোটখাটো গলি ঘুচিতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সে অধিকারে আমরা কেন বঞ্চিত হব? গান করতে গেলে যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে গেলে যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত নয়। এখানে কই বলতেছেন যে গলি ঘুচিতে মানে আমরা বলি না গলি ঘুপছি, চিপা চাপা যে গলি রয়েছে ওই চিপা চিপা গলি। বহির্ভূত অর্থ মানে কোনো কিছু বাদে কিছু চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমার মূলত বহির্ভূত অর্থ। ঠিক আছে, ডান। আচ্ছা, গান করতে গেলে যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলে যে মনে শুধু গভীর প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোন নিয়ম থাকা উচিত না। এই জিনিসটা এখানে মূলত বলা হচ্ছে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সাহিত্যের জন্য আমরা আসলে যে কোনো জায়গায় যেতে পারবো। সাহিত্য রচনার জন্য আমরা যে কোনো বিষয় নিয়ে যে কোনো টপিক নিয়ে সাহিত্য রচনা করব। সাহিত্য একটা নির্দিষ্ট টপিকের উপরে আজীবন সবাই রচনা করে যাবে, এই জিনিসটা আসলে ঠিক না। এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, সো আগাই সামনের দিকে। সো মোটামুটি এখানে কিন্তু আরো অনেকগুলা রয়েছে। আমি যদি হচ্ছে কি একটু নিচের দিকে হলো গিয়ে যাই। আচ্ছা, এতক্ষণ হলো গিয়ে যা দেখো অনেক বড়, কিন্তু সো অ্যাপারেন্টলি এত বড় একটা প্রবন্ধ কিন্তু আমাদের এক ক্লাসের মধ্যে পড়ানো সম্ভব না। সো মোটামুটি আমরা প্রবন্ধের প্রায় 50% কিন্তু পড়াইছি। যে 50% হচ্ছে গিয়ে আমি প্রবন্ধ হলো গিয়ে পড়াইলাম, এইচএসসি 25 সিলেবাসে নাই। হ্যাঁ, এটা এইচএসসি 25 ক্লাসও না, এটা এইচএসসি 26 ক্লাস। তুমি এখানে এসে তোমার সিলেবাস পড়া কেন খুঁজছো বাবা? এটা এইচএসসি 26 ব্যাচের ক্লাস। এটা তো এইচএসসি 26 ব্যাচের ক্লাস, তুমি এই ক্লাস এসে কেন খুঁজতেছো বলো তো একটু? ওকে, ডান। না না, আজকে ফুল প্রবন্ধ পড়াবো না। প্রবন্ধ আমি যা পড়ানোর অলরেডি পড়িয়ে ফেলেছি। তো আমি এটাই এখন তোমাদের কাছে হলো কি বলতাম, আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসে আমি এতক্ষণ যা পড়ালাম, এখন আমি তোমাদের কিছু এমসিকিউ দিব না? এমসিকিউ গুলো সলভ করতে হবে না? টাইম লাগবে তো একটু। তাই প্রবন্ধ আমি আজকের ক্লাসে আর কিছু পড়াবো না, যা পড়ানোর পড়িয়ে ফেলেছি। আমাদের এই সাহিত্য খেলার প্রবন্ধের উপরই কি বলছি, আমাদের সাহিত্য খেলা যে প্রবন্ধটি রয়েছে, সাহিত্য খেলা প্রবন্ধের উপরে পেইড ব্যাচে সোমবার, অর্থাৎ আছে কয় তারিখ? 27 না? শুক্রবারে হচ্ছে গিয়ে তোমার 28, তারপর হচ্ছে গিয়ে তোমার শনিবার দিন 1, রোববার দিন 2, 3 তারিখ হচ্ছে গিয়ে তোমার মার্চের 3 তারিখ সোমবার 3 মার্চ 2025 তারিখে কিন্তু পেইড ব্যাচে সাহিত্য খেলার উপরে ক্লাস হবে। ঠিক আছে, সো তোমাদের যারা যারা হলো পেইড ব্যাচ আসছো তারা সবাই হলো ক্লাসে হলো পড়তে পারবাই, বাট যারা যারা আমাদের পেইড ব্যাচে নাই তাদের জন্য বলতেছি, তোমরা যদি আজকেও এনরোল করে ফেলো, সোমবার দিনের মধ্যে আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসে কিন্তু ঢুকতে পারবা। সো অ্যাপারেন্টলি তোমাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। ঠিক আছে, এন্ড ওই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা ফুল জিনিসটা শিখে ফেলতে পারবা। সোমবার, বুধবার 3 তারিখ এবং হলো 5 তারিখ 2 দিন তোমাদের এই টপিকের উপরে ক্লাস হবে। এবার আজকের ক্লাসে এতক্ষণ ধরে তোমাদেরকে যা পড়ালাম সেটা যদি একটু তোমাদেরকে বুঝায় 26 ব্যাচ, সেটা হলো সাহিত্যের দুটো বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে সাহিত্য অনেক ভালো একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, এবং সাহিত্য নিয়ে সাহিত্যিকদের খেলাধুলা করার বা একটা গেম খেলার বা গিমিক দেখানোর, মজা দেখানোর অনেক জায়গা রয়েছে। বাট 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 অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা দেখানো যায় না, বা সাহিত্যিকরা অনেক সময় ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে চিন্তা করে সাহিত্যের উদ্দেশ্য নষ্ট করে। কিরকম? সাহিত্যের উদ্দেশ্য কখনো এটা হওয়া উচিত না মানুষ কি চায় বা পাঠক কি চায় তার ডিমান্ড অনুযায়ী লেখা। সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত যে সবকিছু আমার সুন্দর মতো হচ্ছে কিনা,
একটা সাহিত্য লেখার জন্য বা একটা গল্প লেখার জন্য যা যা উপকরণ থাকা দরকার সবগুলো আমি রাখতে পারছি কিনা, মানুষজনের পাশাপাশি মানুষজনের মনোরঞ্জন করতে পারছি কিনা, মনোরঞ্জন না, মানুষের মনকে বিকশিত করতে পারছি কিনা। যদি মানুষের মনকে বিকশিত করতে পারি, ওই গল্পটা লেখার সময় সবগুলো উপকরণ দিতে পারি, তবেই সাহিত্যের উদ্দেশ্য হাসিল হবে। বাট যদি আমি মানুষের মনোরঞ্জন করতে চাই, আমার বইয়ের বিক্রি বাড়াইতে চাই, ওই পার্সপেক্টিভ থেকে সাহিত্য রচনা করি, তাহলে আমার সাহিত্যের কোনো কাজ নাই। সাহিত্যটা আসলে তোমাকে কোনো প্রকার মানে সহায়তা করবে না। এতটুকু মোটামুটি পড়লাম। এরপরে পেইড ব্যাচের ক্লাসে আমরা এগুলো তো পড়বই, পাশাপাশি আমরা এটাও দেখাবো সাহিত্য আসলে তোমাদেরকে পড়ার বইয়ের মতো কোনো কিছু শিক্ষা দেয় না। সাহিত্য অন্য একটা কাজ করে, কি সেই কাজ সেটা পেইড ব্যাচে শিখবো। এরপরে আমরা দেখব একজন লেখকের কিভাবে সাহিত্য লেখা উচিত সে ব্যাপারে আমরা পেইড ব্যাচে শিখবো। 3 নাম্বার আমরা যে জিনিসটা পেইড ব্যাচে শিখবো, একটা সিকিউ সলভ করব, 4 নাম্বার অনেকগুলো এমসিকিউ সলভ করব। সো এক্সট্রা আরো যে 4টা বিষয় রয়েছে এই জিনিসগুলো পেতে অবশ্যই আমাদের পেইড ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যাবা। এবার চলো, ক্লাস তো অনেকক্ষণ করলাম, অনেক হচ্ছে কি আমরা হাসি ঠাট্টা মজা করলাম, এবার আমরা দেখি চলো কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ না করলে কি হয়? ঠিক আছে, এবার চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমি স্ক্রিন থেকে সরে যাই, তোমাদেরকে এমসিকিউ গুলা পোলের মাধ্যমে দিই। এই সবাই ভালো করবা কিন্তু, আমি কিন্তু সবার নাম পড়বো। আমাদের প্রথম পোলটা ফায়ার করে দিয়েছি। কোর্সে এনরোল হয় কিভাবে জিজ্ঞাসা করছে আরিশা নূর। আরিশা একটু ওয়েট করো, আমাদের এগুলো দেখিয়ে আমি তোমাদেরকে কিন্তু কোর্সে এনরোল হওয়ার প্রসেসটা দেখিয়ে দিব। সবাই অ্যান্সার দাও। এই তো ভুল করেছো, ভুল করেছো। শিক্ষা দেওয়া কিভাবে বললা তোমরা, এটাই তো বুঝলাম না। অ্যান্সার দাও সবাই দ্রুত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটার যে অ্যান্সারটা, এটার অ্যান্সারটা হচ্ছে কি তোমার বি, অর্থাৎ হচ্ছে দাঁড়াও। আরে দেখছো দুর্জয় কি করতেছে? আমি ক্লাসের মধ্যে ক্লাস দেখি, দুর্জয় হুট করে কোত্থেকে চলে আসলো, এটা কোনো কথা? আচ্ছা, সো দেখি এটার অ্যান্সার হচ্ছে কিন্তু বি, আনন্দ দেওয়া। কেন এটার অ্যান্সার বি? সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের যে মূল উদ্দেশ্যটা, সাহিত্যের উদ্দেশ্য হলো মানুষের মনকে আনন্দ দেওয়া, মানুষের মনকে বিকশিত হচ্ছে গিয়ে করা। বাট সাহিত্য তোমাকে কিন্তু আসলে শিক্ষা দেয় না, সাহিত্য মনোরঞ্জন করে না। এখন বলতে পারো ভাইয়া মনোরঞ্জন মানে কি? মনোরঞ্জন মানে হচ্ছে তোমাকে ক্ষণিকের জন্য মজা দিবে, বাট এটা আসলে তোমাকে আনন্দ দিবে না, তোমাকে আসলে বিকশিত কখনোই করবে না। ঠিক আছে, তোমার ভেতর থেকে তোমাকে কিছু শিক্ষা প্রদান করবে না। তাই এটা আসলে আনন্দ দেওয়া হবে, জ্ঞান দানও হবে না, মনোরঞ্জনও হবে না, লোককে শিক্ষা দেওয়াও কিন্তু হবে না। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি বিষয়টা এবার ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? এবার পড়তে তো হবে একটা মহা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দা লিডার বোর্ড। লিডার বোর্ড আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমার লিডার বোর্ডটা দেখা যাচ্ছে না। এই তো চলে আসছে লিডার বোর্ড। কেন লিডার বোর্ড দেখা যাবে না তাই না বলো? ওকে, 10ম স্থান অর্জন করেছেন নাসরিন আক্তার, 0.91 সেকেন্ড আনসার দিয়েছে। এরপর দেখতে পাচ্ছি 9ম স্থান অর্জন করেছে মিতু, 8ম স্থান অর্জন করেছে রাহাত, 7ম স্থান অর্জন করেছে সিনা, 6ম স্থান অর্জন করেছে স্নাতা। আরে
পঞ্চম উম্মে হাফসা, আমাদের দুজন পেইড ব্যাচ স্টুডেন্ট। ফোর্থ হয়েছে সীমান্ত সরকার। থার্ড হয়েছে নওশিন তাবাসসুম। সেকেন্ড হয়েছে হাদিসা এন্ড প্রথম স্থান অর্জন করেছো ইমন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কংগ্রাচুলেশনস গাইস। এইবার চলে যায় আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা কিসের উপরে হতে পারে জানিয়ে দাও এখন। কোনটি প্রমোদ চৌধুরীর রচনা? কোনটি প্রমোদ চৌধুরীর রচনা? ওকে, সিনা তো প্লেস পেয়ে গেল। কোনটা প্রমোদ চৌধুরীর রচনা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আরিশা, তুমি আর 5টা মিনিট ওয়েট করো, 5 মিনিট পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিভাবে এনরোল হবা, ঠিক আছে আরিশা? আরিশা মনে হচ্ছে সুপার এক্সাইটেড আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য। ওকে, দেখি কোর্সে এনরোল হবা, মোটা একটা বই পাবা, কোর্স পাবা, আর কি লাগে, লাইভ জিঙ্গালালা। ঠিক আছে, ওরে বাবা, সবাই দিকে ঠিক অ্যান্সার দিচ্ছ, ঘটনাটা কি বলতো? বাট কয়েকজন, মোটামুটি 3 4 5 জন ভুল অ্যান্সার দিচ্ছে, 3 নাও। ঠিক আছে, ঠিক আছে, সো দেখি। আচ্ছা, ডান। আমরা যে কাজটা করব, ওকে, এটা অ্যান্সার দিব। দ্য অ্যান্সার ইজ ইস্ট অর ওয়েস্ট, অ্যান্সার এ ইজ দ্য বেস্ট। তার মানে এটা অ্যান্সার হচ্ছে কি তোমার এ বা বীরবলের খাতা। ঠিক আছে, চলে যাই এইটারও তোমার ইয়াতে, কি বলে, লিডার বোর্ডে। ওরে বাবা, নতুন নতুন মানুষজন দেখতে পাচ্ছি। কে ফার্স্ট হয়েছে গেস করো তো, গেস করো তো, যে ফার্স্ট হয়েছে খালি বলো না। আরে আরিশা, আরিশা তো 10th স্থান অর্জন করেছে। ভেরি গুড আরিশা, কংগ্রাচুলেশনস। এরপর অষ্টম স্থান অর্জন করেছে হীরা, সপ্তম স্থান অর্জন করেছে তাসকিয়া, ষষ্ঠ স্থান অর্জন করেছে মুসাম্মদ সুমাইয়া আখতার, পঞ্চম হয়েছে জান্নাত, চতুর্থ হয়েছে নাসরিন আখতার, তৃতীয় হয়েছে তারান্নুম হুমায়রা, দ্বিতীয় হয়েছে আমাদের সবার প্রিয় তুনা, তুনা খাদিজা, এন্ড প্রথম হয়েছে আমাদের এমজি মেহরাব। কংগ্রাচুলেশনস মেহরাব এন্ড অল, সবাইকে অনেক অনেক অভিনন্দন। ওকে, আমরা তো 2টা এমসিকিউ করলাম, এবার একটু হলেও নিচের দিকে যাই, লাস্ট দিয়ে কয়টা এমসিকিউ আমরা সলভ করি দেখি। আচ্ছা, এখানে টোটাল 20টা এমসিকিউ রয়েছে। তোমরা একটু সবাই বলো তো কোন এমসিকিউটা এখন সলভ করতে চাও? আরে আরিশা, আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার সাথে মজা করছিলাম। তুমি মজা করছিলে না আমার সাথে? আমিও মজা করছিলাম, মজা করছিলাম তোমার সাথে। আচ্ছা, ঠিক আছে, ডান। এবার চলো আমরা যে কাজটা হচ্ছে গিয়ে করব, অন্য একটা এমসিকিউ সলভ করি, সলভ করি, সলভ করি। আরে সব ইজি ইজি কেন আসতেছে? ঠিক আছে, হ্যাঁ, এইটা একটু মজার। এমসিকিউ নাম্বার 14, সবাই চলো এমসিকিউ নাম্বার 14টা আমরা একটু সলভ করি, ঠিক আছে? এমসিকিউ নাম্বার 14। এমসিকিউ নাম্বার 14, অ্যান্সার দাও দ্রুত, ছুটি দিব না ফাইজা, আছে সারা রাত পড়াবো তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। জীবন, তোমার নাম বললাম, জীবন, 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 তোমার নাম দুইবার কেন? দুইবার বলতে হবে? আচ্ছা, ছিলাম 24, হইলাম 32, আহারে। আর রাহাত, আমি আপনার স্টুডেন্ট না, তাহলে স্টুডেন্ট হয়ে যাও, কোর্সে ভর্তি হয়ে, তাহলে তো হয়ে যাবে স্টুডেন্ট আমার, তাই না? তেল নুন লাকড়ি, 4 ইয়ারি কথা, হবে অ্যান্সার কোনটা? তেল নুন লাকড়ি, 4 ইয়ারি কথা, হবে অ্যান্সার কোনটা? আচ্ছা, নিচের কোনটি রচিত গ্রন্থ 4 ইয়ারি কথা? আচ্ছা, ওকে,
দ্য অ্যান্সার ইজ তেল নুন লাকড়ি। আপনাদের মনোযোগের যে অবস্থা খুবই খারাপ আছে, এটা একটু পড়ে তারপর তোমাদের ইয়াটা পড়াই, লিয়ার বোর্ডটা পড়ে, এবং এর মাধ্যমে তো ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? 4 ইয়ারের গল্প বলে কিছু নাই। ও সরি, কই গেল? 14 নাম্বার না? হ্যাঁ, এইটা 4 ইয়ারই কথা। আপনার তো 4 আর ইয়ার দেখেই দাগাই দিচ্ছেন না, 4 ইয়ারই কথা। হ্যাঁ, এভাবেই তো করেন ভুল, তারপরে আমাদের কাছে এসে কান্নাকাটি করেন। এই যে ইয়ার, এই যে রের আর গল্প, এগুলো ভুল আছে, দেখেছো? ভুলে টুলে একদম অবস্থা খারাপ। অহনা বলছে ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগছে। অহনা, তুই আমার পেইড বেসিস স্টুডেন্ট, তো খুব ভালো, না হয়ে থাকলাম ভালো ভালো ক্লাস করতে জয়েন হয়ে যা আজকেই। সো গ্রেট। আমরা এবার একটু দেখি এটার যে কুইজের যেই ফার্স্ট সেকেন্ড থার্ড, ওরে বাবা আরিশা তো ফাটিয়ে দিচ্ছে। ঠিক আছে, দশম স্থান অর্জন করেছে মিতু, নবম হয়েছে সামিয়া, অষ্টম হয়েছে হীরা, সপ্তম হয়েছে তাজকিয়া, ষষ্ঠ হয়েছে সিনা, পঞ্চম হয়েছে নাসরিন, চতুর্থ হয়েছে তাসমিনা তাসমিনা নিশিতা, তৃতীয় স্থান অর্জন করেছে আরিশা, দ্বিতীয় হয়েছে রাহাত, রাহাত যে বললো ও আমার স্টুডেন্ট না, এখন স্টুডেন্ট হয়ে যেতে পারো, এবং প্রথম হয়েছে ইফতেখার হোসাইন রিয়াদ। ঠিক আছে, ডান। সো এই যে বিষয়টা মোটামুটি হচ্ছে তোমাদেরকে কিন্তু সবকিছু হলে কাছে দেখিয়ে দিলাম, এবং এর মাধ্যমে আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসটা আমরা শেষ করব। বাট শেষ হয়েও হইল না শেষ, আমরা একটু দেখে আসি আমাদের এই কোর্সে অনেকেই ভর্তি আছো, যারা যারা ভর্তি নেই তারা কিভাবে ভর্তি হবা। খুবই সিম্পল, যে কোনো ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে হচ্ছে কি তুমি 10 দিয়ে হলো গিয়ে এমএস লিবা, মানে 10 এমএস দিয়ে হচ্ছে গিয়ে সার্চ দিবা, 10 ইমেজ দিয়ে সার্চ দিলে দেখবা প্রথমে একটা ওয়েবসাইট চলে আসে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে হচ্ছে ঢুকে যাবা। ওয়েবসাইটে ঢুকে যাবার পরে দেখবা এই ধরনের একটা ইন্টারফেস বা একটা ল্যান্ডিং পেজ আসছে। এরপর দেখি এই ল্যান্ডিং পেজে আসার পরে এখানে ক্লাস 6 to 12 এখানে ক্লিক করার পর এইচএসসি পার্টটাতে ক্লিক করবা। এইচএসসি পার্টে ক্লিক করার পর আস্তে আস্তে নিচে নামবা। নিচে নামলে দেখবা যে 26 বাংলা এই কোর্সে ঢুকে যাবা। এই কোর্সে ঢুকে যাবার পরে তুমি একটু এদিকে যাবা, দেখবা যেখানে সবকিছু হলো গিয়ে রয়েছে। দেন আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, সোমবার এবং বুধবার বিকাল বেলা। ঠিক আছে, তো যে বাংলা ফার্স্ট পেপারের আন্ডারে সবগুলা কোর্স। একজন বলতেছিল না যে ভাইয়া বাংলা ফার্স্ট পেপারের সিলেবাসটা কি, যারা যারা হলো গিয়ে এটা বলেছো তারা কিন্তু এখানে গেলেই বাংলা ফার্স্ট পেপারের সব যে এন্টায়ার সিলেবাসটা, সব সিলেবাস কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবা। ঠিক আছে, এরপরে হচ্ছে কি দেখি বাংলা সেকেন্ড পেপারের যে বিষয় সেগুলো রয়েছে। তোমাদেরকে একটা মজার জিনিস হলো কি দেখাই, সেটা হচ্ছে আমাদের যে এই কোর্সটা রয়েছে, এই কোর্সের মধ্যে কিন্তু আরেকটা জোস বিষয় আছে। সেই জোস বিষয়টা কি জানো? সেটা হচ্ছে বাংলা দাগানো বই। অর্থাৎ তোমার যে বাংলা দাগানো বই বলতে কি বুঝে সেটা আগে তোমাদেরকে বুঝে। সেটা হচ্ছে 28টা নোট দেওয়া। মূল যে বাংলা বইটা রয়েছে, বাংলা বইটাকে আমি অনেকগুলো কালার দিয়ে দাগিয়েছি, কোনটা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, কোনটা অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট, সবকিছু দাগিয়ে মোট 28টা নোট। মানে তোমাদের বাংলার প্রথম পত্রে গদ্য 12টা, পদ্য 12টা, মানে 12-12-24টা, আর লাল সালু একটা 25টা, সিরাজুদ্দৌলা একটা 26টা, টোটাল হচ্ছে 26টা। এবং এর পাশাপাশি আরো এক্সট্রা যা আছে, আরো এক্সট্রা হলো তোমার 2টা এখানে গাইডলাইন নোট আছে, সব মিলিয়ে 28টা নোট টোটাল। এই নোটটা দেখে তুমি কিন্তু বাংলা দাগানো বইটা পড়তে পারতেছো, যেটা তোমাকে সবকিছুতে অনেক বেশি হেল্প করবে। তো আমাদের বাংলা দাগানো বইয়ের জন্য হোক, কিংবা আমাদের এই যে বাংলা নাদুস নুদুস মোটু সুটু এই যে বইটা রয়েছে, এই বইটার জন্য যদি তোমরা কোর্সে এনরোল করো তাহলে তোমাদের প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা। সো যে ওই কোর্সটি কিনুন, এখানে প্রেস করবা, প্রেস করলে এই নাদুস নুদুস বইটা সহ যদি তুমি ইয়া কিনতে চাও, কোর্স কিনতে চাও, তার 2500 টাকা লাগবে। আর নাদুস নুদুস বইটা ছাড়া কোর্স কিনতে চাইলে তোমার লাগবে 2000 টাকা। তারপর এগিয়ে জানিয়ে দিবা আই প্রেফার করি এই বই সহ 2500 টাকার কোর্স কেনা বেটার। তারপরে হচ্ছে এখানে গিয়ে প্রোমো কোড থাকলে দিবা, না হলে নেই, শুরু করুন দিয়ে নাম মোবাইল নাম্বার দিয়ে তত্তরায় যে ক্লাস আমাদের যে কোর্সটা রয়েছে কোর্সটা নিয়ে নিতে পারবা। ওকে, সো ফার এতটুকুই। আমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো।
ক্লাসটা কেমন লাগলো বাচ্চারা একটু কমেন্টে জানাও। ওহ রাহাত, আমি জানি তুমি আমার স্টুডেন্ট, তুমি দুষ্টুমি করছিলে, আমিও দুষ্টুমি করছিলাম। তুমি কি ভেবেছো খালি তুমি একাই দুষ্টুমি করতে পারো? শখের দেখি কমতি নেই। আচ্ছা, নেক্সট লাইভ ক্লাস কবে? সীমান্ত শখের এই মাসে আর কোনো ফ্রি লাইভ ক্লাস নাই। নেক্সট ক্লাস লাইভ ক্লাস মার্চ মাসে আরো দুটো হবে ফ্রি। যে দুটো ফ্রি লাইভ ক্লাস হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একদমই চিন্তা করো না। ওকে, ডান। রাজ অনেকগুলো এমসিকিউ দিয়েছে অলরেডি, 8:30 বেজে গিয়েছে, আমি আর হলো গিয়ে এক্সটেন্ড করতে পারছি না, এক্সট্রিমলি সরি। হোপফুলি ক্লাসটা তোমাদের সবার কাছে খুব ভালো লেগেছে এন্ড আশা করতেছি আমার যে নেক্সট লাইভ ক্লাসটা হবে মানে হচ্ছে গিয়ে পেইড ব্যাচে, ওই পেইড ব্যাচে তোমাদের সাথে দেখা হবে। সো স্টুডেন্টস, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, নন পেইড ব্যাচের স্টুডেন্ট সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে ক্লাসটা মোটামুটি শেষ করে ফেলার জন্য। দেখা হবে আমাদের মূল পেইড ব্যাচে যারা হলো আমাদের এই কোর্সে এখনো এনরোল করেনি। আসসালামু আলাইকুম।